আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু ক্লাসে জয়েন করে আমাকে জানিয়ে দাও আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, স্লাইডে লেখাটা ঠিকঠাক আছে কিনা, একটু দ্রুত জানিয়ে দাও। আমি একটু কমেন্টগুলো পড়ি। ওকে, আমরা লাইভে চলে আসছি। আমরা একটু ওয়েট করি, তোমরা সবাই চলে আসো, তারপরে হচ্ছে আমরা ক্লাসটা স্টার্ট করে দেবো, ঠিক আছে? ওকে, রিমি লিখেছো আপু এভরিথিং ইজ ক্লিয়ার, সব ঠিকঠাক আছে। জিসান লিখেছো, মাহি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সো তার মানে আমরা সবাই হচ্ছে ক্লাসে চলে আসছি, রাইট? তো আমরা ক্লাসটা স্টার্ট করে দিই, চলো। হ্যাঁ, আজকে তোমরা কতটা এক্সাইটেড বলো তো ক্লাসটা করার জন্য? আমি অনেক বেশি এক্সাইটেড, এই কারণে তোমাদের ক্লাস তো আমি আগেও নিছি, এই চ্যাপ্টারও আমি আগে পড়াইছি, বাট আমি এক্সাইটেড দুটো কারণে। একটা হচ্ছে আমি আমার সব থেকে পছন্দের টপিক আজকে তোমাদেরকে পড়াবো, এবং আরেকটা কারণ হচ্ছে তোমাদেরকে পড়াবো। তোমাদের বলতে আমি মিন করছি এইচএসসি 27কে পড়াবো। কেন? কারণ এইচএসসি 27 হচ্ছে মানে আমার একদম তোমাদেরকে আমি ক্লাস 8 থেকে পড়াইছি বলতে পারো, ঠিক আছে? ক্লাস 8-এ পড়িয়েছি, 9-এ পড়িয়েছি। এই যে রিমি একটু আগে কমেন্ট করেছো, রিমি আমার ক্লাস 9 থেকে স্টুডেন্ট, 10-এ পড়িয়েছি, দেন হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে পড়িয়েছি। তো ফাইনালি আমি তোমাদেরকে মানে বলতে পারো এইচএসসি জার্নিতেও সাপোর্ট করতে যাচ্ছি এটা। সো চলো আমরা ক্লাসটা স্টার্ট করে দেই। আজকে আমরা এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র মানে জুওলজি বইয়ের একটা চ্যাপ্টার। সবার আগে তোমরা আমাকে বলবা এই অধ্যায়ের যে দুটো পোর্শন আছে, একটা হচ্ছে জিনতত্ত্ব, আরেকটা হচ্ছে বিবর্তন। এই জিনতত্ত্বের জনককে আর বিবর্তনের জনককে, এটা আমাকে একটু বলবা, ঠিক আছে? কে একটু জুম করো, আমি আমি দেখতে পাচ্ছি না কমেন্টগুলো। হ্যাঁ, 10 MS ক্লাস করেছো, আচ্ছা ঠিক আছে। সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে এই দুটো পোর্শন, এই জিনতত্ত্ব আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের 11 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে? তোমাদের মনে হতে পারে আপু সবার আগে লাস্টের চ্যাপ্টার কেন পড়াইছে? অনেক কলেজে এই চ্যাপ্টারটা ফার্স্ট ইয়ারেই পড়াই, অনেক অনেক কলেজে এই চ্যাপ্টারটা ফার্স্ট ইয়ারে পড়াই, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারটা জীববিজ্ঞানের এতটা বেসিক চ্যাপ্টার যে প্রত্যেকটা অধ্যায় পড়তে গেলে এই চ্যাপ্টারটা মাস্ট লাগে। এটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এইচএসসি 26 আপু এখনো এই চ্যাপ্টার পড়ি নাই। ওই যে অনেক কলেজে যারা লাস্টের দিকে পড়ায় তাদের হচ্ছে মানে এটা পরে পড়া হয়, কিন্তু এটা লাগবে, মানে এটা যদি তুমি আগে পড়ে নাও তাহলে বায়োলজি যে কঠিন লাগার ব্যাপার আছে, এই চ্যাপ্টারটা কিন্তু অনেকে অনেক কঠিন বলে, বাট বিশ্বাস করো এই চ্যাপ্টার খুবই সহজ একটা চ্যাপ্টার যদি তুমি বুঝতে পারো। যদি না বুঝতে পারো তাহলে এই চ্যাপ্টার জীবনেও সহজ চ্যাপ্টার না, বাট বুঝতে পারলে এটা হচ্ছে একদম সহজ একটা চ্যাপ্টার। সো তোমরা সবার আগে আমাকে বলবা যে এই যে আমাদের যে জিন তত্ত্ব, এইটার জনককে, আর বিবর্তন এইটার জনককে, এই দুটোর ফাদার কে কে আমাকে একটু বলবা, ঠিক আছে? আরে দেহ তো কমেন্ট স্ক্রল হচ্ছে না। ওকে, সো আমাদের এই জিন তত্ত্বের জনক হচ্ছে মেন্ডেল, এবং এই বিবর্তনের জনক হচ্ছে ডারউইন। দুজনই এত অসম্ভব লেভেলের ট্যালেন্টেড বিজ্ঞানী, কিন্তু একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে মেন্ডেল হচ্ছে খুবই লাকি একজন পার্সন, অ্যাট দ্য সেম টাইম অনেক পরিশ্রমী একজন পার্সন। এবং ডারউইন বলতে পারো একটা আনলাকি পার্সন উনি, এবং উনি অনেক বেশি ট্যালেন্টেড মেন্ডেলের থেকেও। এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরটা ডারউইন টাচ করে নাই। আইন পড়া থেকে শুরু করে
সয়েল, বোটানি, মানে ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট, এবং ডারউইন ওনার জীবন দশায় এতগুলো বই লিখছে, মানে এটা হচ্ছে চিন্তার বাহিরে। সো এই চ্যাপ্টার মানে যতদিন আমি আমার ইউনিভার্সিটিতে 3rd ইয়ার পর্যন্ত আমরা জেনেটিক্স পড়ি, 4th ইয়ারে গিয়ে আমরা বিবর্তন বা ইভলিউশনের একটা কোর্স করি। আমার কিন্তু ডারউইনই প্রিয় বিজ্ঞানী ছিল, মানে আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার প্রিয় সায়েন্টিস্টকে, আমি বলবো মেন্ডেল হচ্ছে আমার প্রিয় সায়েন্টিস্ট। বাট এর পরে গিয়ে আমার প্রিয় সায়েন্টিস্ট হয়ে যায় হচ্ছে ডারউইনকে নিয়ে আমাদের অনেকের অনেক মতামত আছে, আছে। এটা কারণ হচ্ছে আমরা ডারউইন সম্পর্কে পূর্ণাঙ্গ জানি না। আমাদের একটা পুরো কোর্স ছিল যেখানে আমরা ডারউইনের পুরো একটা জীবনী পড়ছি, মানে কোর্সটাই হচ্ছে ডারউইনের জীবনীর উপরে, ঠিক আছে। আর আরেকটা কোর্স ছিল হচ্ছে বিবর্তনের উপরে। সো এটা তোমরা পরে পড়তে পড়তে আস্তে আস্তে এই জিনিসটা বুঝতে পারবা। সো আমরা একটু চলে যাই জিনতত্ত্ব এবং বিবর্তন এই চ্যাপ্টারের জিনতত্ত্বের অংশে। আমরা যেহেতু 3টা ক্লাস করব, 3টা ক্লাসে আমরা জিনতত্ত্ব অংশটা শেষ করার চেষ্টা করব, ঠিক আছে। আর তোমরা জানো যে আজকের হচ্ছে মানে ক্লাসে একটা ফাটাফাটি অ্যানাউন্সমেন্ট আছে, ইনশাল্লাহ ক্লাস শেষে আমরা হচ্ছে সেই অ্যানাউন্সমেন্টটাও করে দিব। তো এই অধ্যায়ের যদি আমরা একটু বইয়ের ইন্টারফেস দেখার চেষ্টা করি, তাহলে বইটা হচ্ছে এরকম। এটা জুওলজি বই। জুওলজিতে সাধারণত আমরা আজমল স্যারের বই পড়ে থাকি। সো এটা আজমল স্যারের বইয়ের হচ্ছে একটা পিডিএফ, দাগানো পিডিএফ আর কি। সো আমরা যদি এটা স্ক্রল ডাউন করি, আমরা দেখব যে শুরুতে আমাদের জিনতত্ত্ব কি এটা নিয়ে পড়াশোনা করা হয়েছে। তারপরে আমাদের হচ্ছে মেন্ডেল, জিনতত্ত্বের জনক, আধুনিক জিনতত্ত্বের জনক, এটা নিয়ে পড়াশোনা করা হয়েছে। এরপরে বলা হয়েছে যে মেন্ডেল, তোমরা যারা ক্লাস 10-এ পড়ে আসছো অনেকেই জানো যে মেন্ডেল হচ্ছে মটরশুঁটি গাছ নিয়ে পড়াশোনা করছিল, বা মটরশুঁটি গাছের উপর এক্সপেরিমেন্টটা ছিল। তো আমাদের অনেকের মনে কোশ্চিন থাকে যে মেন্ডেল এত থাকলেও মটরশুঁটিকেই কেন নির্বাচন করলো, এটা একটা। আর আরেকটা হচ্ছে মানে এই কারণটা এখানে বলা হয়েছে যে মটর গাছ বেছে নেওয়ার কারণ, এবং সেকেন্ডে আমাদের বলা হয়েছে যে মানে সাকসেসের কারণ। তো মেন্ডেলের হচ্ছে সাকসেসের কারণ হচ্ছে একটাই সাকসেসের কারণ, সেটা হচ্ছে মেন্ডেলের মানে ফুল যেই হচ্ছে জার্নিটা, এটাতে মেন্ডেল হচ্ছে এক্সট্রিমলি লাকি ছিল, আমরা সেটাও পড়বো। বাট অ্যাট দ্য এন্ড আমরা সবার আগে যতগুলো এখানে মোট 15টা হচ্ছে আমার সংজ্ঞা বা ডেফিনেশন আছে, এই 15টা সংজ্ঞা বা ডেফিনেশন আমরা সবার আগে পড়ে ফেলবো, ঠিক আছে। এইটা যদি আমরা পড়ে বুঝতে পারি, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই চ্যাপ্টারটা এত ইজি লাগবে। আর এখন কিন্তু তোমরা ফুল সিলেবাসে পড়তেছো, আমাদের কিন্তু অনেক চ্যাপ্টার থাকে যে কোশ্চিন আসতেও পারে নাও আসতে পারে, বাট আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা বোর্ড পরীক্ষায়, প্রত্যেকটা বোর্ডে এই চ্যাপ্টার থেকে কোশ্চিন মাস্ট আসবেই। এটা কার জন্য, কোন ব্যাচের জন্য? 25, 26, 27। এটা আমরা 27কে টার্গেট করব, বাট 26 ব্যাচও কিন্তু এখনো এই ক্লাসটা করো নাই। সো এটা 26-এর জন্য, মানে এই ক্লাসটা ইভেন আমি বলবো 25-এর যারা তারাও করতে পারো, 25, 26, 27। কারণ জিনতত্ত্ব থেকে একটা কোশ্চিন তো আসবে, জিনতত্ত্ব হচ্ছে আমার শর্ট সিলেবাসেও আছে। সো সবাই এই ক্লাসটা করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের দেখো একটু খেয়াল করে প্রথম যেই সংজ্ঞাটার কথা বলতেছে সেটা হচ্ছে জিন বা ফ্যাক্টর। সো আমরা শুরুতেই এই জিন বা ফ্যাক্টর নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে, ফাইন। আমরা একটু চলে যাই। সো আমরা জিন বলতে মূলত কিন্তু এই জিনিসটাকেই বুঝি, এইটা হচ্ছে আমাদের জিন, হ্যাঁ। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো যে এই জিনিসটা জিন, এই জিনের নাম ফ্যাক্টর কেন হলো, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমি একটু একটা ব্যাপারে হচ্ছে কনসার্ন অনেক বেশি, তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করবা আমি তাদের জন্য বলতেছি। আমার লাইফ চলাকালীন অবস্থায় কেউ যদি এমন মানে কমেন্ট করো যেটা হচ্ছে মানে বাকিদের মনোযোগ নষ্ট করবে, সে সাথে সাথে ব্যান খেয়ে যাবা। আর একবার ব্যান খেলে এই পেজ থেকে যতগুলো ক্লাস হচ্ছে আর কোনো ক্লাসই কিন্তু করতে পারবা না, ঠিক আছে। সো আমি লাস্ট বারের মতো ওয়ার্নিং দিলাম, যদি কেউ মানে এমন কাজ করো যে বাকিদের টাইমকে ডিসরেসপেক্ট করা হচ্ছে, আমি ইনস্ট্যান্ট এখানে যে বসে আছে তাকে বলবো সে ব্যান করে দিবে, ঠিক আছে। কারণ এটা বাকিদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বিঘ্নিত হয়, এটা আমাদের সাইকেলেও সেম হবে,
ঠিক আছে, ফাইন। সো আমরা স্টার্ট করি যে জিনকে মেন্ডেল যখন মানে আজকের এই জীববিজ্ঞান হয়তো আমাদের সামনে থাকতোই না যদি না আমরা মেন্ডেলের সাথে পথ চলাটা কন্টিনিউ না করতাম বা মেন্ডেল আমাদেরকে এই পর্যন্ত হচ্ছে না আনতো। তো মজার ব্যাপার হচ্ছে আমরা জানি যে মেন্ডেলের সূত্র আছে, মেন্ডেলের 2টা সূত্র আছে। এই দুটো সূত্র মেন্ডেল যখন দিছিলেন, মজার ব্যাপার হচ্ছে উনি জানতেনই না যে জিন বলে কিছু একটা আছে। সো উনি বারবার জিনকে একটা টার্ম হিসেবে আখ্যায়িত করতেছিলেন, সেটা হচ্ছে ফ্যাক্টর ফ্যাক্টর ফ্যাক্টর, এই টার্ম হিসাবে বারবার উনি আখ্যায়িত করতেছিলেন। আমরা যদি বইয়ের দিকে যাই আমরা দেখব যে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একককে জিন বলে। মানে এই যে আমি যে কথা বলতেছি, আমার যে চুলের রং, আমার যে গায়ের রং, চোখের রং, আমার কথা বলার টোন, আমার হাইট, আমার ওয়েট, ইভেন অনেকটাই আমরা এগুলো সব কিছু হচ্ছে জিন নিয়ন্ত্রিত। তো আমরা বুঝি যে হ্যাঁ আমাদের বৈশিষ্ট্যের ইউনিটটা হচ্ছে জিন, বাট জিন দেখতে কেমন সেটা আমরা অনেকেই বুঝি না। আমরা কিন্তু মনে করি যে জিন দেখতে হচ্ছে এমন, বাট না, জিন দেখতে কেমন আমরা একটু খেয়াল করি। আমরা সবাই সেল সম্পর্কে তো সবাই জানি, কোষ সম্পর্কে সবাই জানি, তাই না? কোষের ভেতরে একদম সেন্টারে কি থাকে বলো তো? কোষের ভেতরে, এটা হচ্ছে আমাদের কোষ, এটার ভেতরে সেন্টারে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমার নিউক্লিয়াস। তুমি স্টেপ বাই স্টেপ একদম আস্তে ধীরে জিনিসটা বুঝো, হ্যাঁ, খুবই ধীরে সুস্থে জিনিসটা বুঝো। সেলের ভেতরে থাকে আমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে থাকে অসংখ্য ক্রোমোজোম, অসংখ্য ক্রোমোজোম নিউক্লিয়াসের ভিতরে থাকে। ঠিক আছে, তোমাদের অলিম্পিয়াড হবে, ওখানে আমি একটা কোশ্চিন দিব, একটা ক্রোমোজোমে কয়টা ডিএনএ থাকে, এবং আমি দেখি যে তোমরা কে বলতে পারো অ্যান্সারটা, একটা ক্রোমোজোমে কয়টা ডিএনএ থাকে। সবাই একটু বলো, একটা ক্রোমোজোমে কয়টা ডিএনএ থাকে। সো আমাদের ক্রোমোজোমটা যদি দেখতে হয় হচ্ছে এমন, এর মধ্যে কিন্তু আমাদের ডিএনএটা এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, এভাবে পেঁচিয়ে থাকে। সো এতদিন যারা ক্লাস করছো, পড়াশোনা করছো, তারা একটু আমাকে বলো তো যে এই ক্রোমোজোমের ভেতরে ডিএনএ কয়টা থাকে, একটা ক্রোমোজোমে কয়টা ডিএনএ থাকে। সো আমরা জানলাম কোষ, কোষের ভেতরে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে থাকে হচ্ছে ডিএনএ। ডিএনএর একটা স্পেসিফিক যে অংশ আছে, এই স্পেসিফিক অংশের নাম হচ্ছে আমার জিন। অর্থাৎ ডিএনএর যে সিকোয়েন্স আছে, আমরা জানি না ডিএনএ সিকোয়েন্স এরকম হয় এ টি জি সি, তারপরে হচ্ছে টি টি এ এ, এরকম ডিএনএ সিকোয়েন্স এরকম করে চলতে থাকে, এটা আমরা জানি না। এই যে এরকম যে সিকোয়েন্স চলতে থাকে, এরকম পর পর যে কোনো 3টা সিকোয়েন্সকে আমরা বলি হচ্ছে জিন। পর পর যে কোনো 3টা সিকোয়েন্সকে বলি হচ্ছে আমরা জিন। মাহমুদুন, মনিরা সবাই লিখেছে হচ্ছে 2টা ডিএনএ থাকে। 2টো ডিএনএ কিভাবে থাকে একটু চিন্তা করো, একদম পরিষ্কার আমি একটা ছবি দেখাই, দেখো এটা হচ্ছে একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের ভেতরে ডিএনএটা এইভাবে পেঁচিয়ে থাকছে। এখানে ডিএনএর কি কোনো কাট আছে, কোনো জায়গা এমন আছে যে ডিএনএ এখানে কাট করতেছে? না। তাহলে একটা ক্রোমোজোমে একটাই ডিএনএ থাকে, কারণ ডিএনএ তো বিচ্ছিন্নভাবে থাকে না, এটা নিরবিচ্ছিন্ন, একদম সুতার মতো পেঁচাতে 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 পুরো অংশটা থাকে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে একটা সেল, সেলের ভেতরে থাকে হচ্ছে আমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে থাকে আমার হচ্ছে ডিএনএ, এবং ডিএনএর ভেতরে থাকে আমার জিন, বা ডিএনএর একটা নির্দিষ্ট পোর্শনকে আমরা জিন বলি। সাপোজ যে আমরা এই পোর্শনটাকে জিন বলতেছি, এই পোর্শনটাকে আমরা কি বলতেছি? জিন বলতেছি। ঠিক আছে, এই জিন কি করবে? এই জিন আমার প্রোটিন তৈরি করবে, এবং এই প্রোটিনই আমাকে বৈশিষ্ট্য দিবে। কারণ মনে করো প্রোটিন তৈরি করছে, তার মানে ও আমার চুল তৈরি করে ফেলছে, ও আমার দেহ তৈরি করে ফেলছে, তাহলে ওই আমাকে বৈশিষ্ট্য দিবে। তাহলে কি দাঁড়ালো? ডিএনএর একটা নির্দিষ্ট অংশ, এবং ডিএনএতে আমরা জানি যে এরকম সিকোয়েন্স থাকে, এ ডাবল বন্ড টি, জি ট্রিপল বন্ড সি, তারপরে মনে করো হচ্ছে সি ট্রিপল বন্ড জি, টি ডাবল বন্ড এ, এরকম থাকে। এরকম নির্দিষ্ট 3টা সিকোয়েন্স পরপর থাকলে সেটা হচ্ছে একটা জিন। তাহলে দেখো একটা কিন্তু অলিম্পিয়াডের প্রশ্ন আমি অলরেডি বলে দিছি, সেটা কি? যে একটা ক্রোমোজোমে একটাই ডিএনএ থাকবে। সবাই বুঝাতে পারছি ব্যাপারটা? আচ্ছা,
এইচএসসি, আচ্ছা 2 আর ব্যাচ কোনটা? 26 নাকি 24 নাকি 25? আপনি ছিলেন 26 এর জন্য, কিন্তু আমি আছি, ঠিক আছে, স্টিল 26 এর জন্য আমি আছি। আচ্ছা, সো তাহলে আমরা বুঝলাম যে জিন হচ্ছে ডিএনএর একটা নির্দিষ্ট সিকোয়েন্স। জিন মানে কিন্তু এই যে ভূত প্রেত আত্মা যে আছে এগুলা না। ওকে, আচ্ছা, তো চলো আমরা একটু বইয়ের দিকে তাকাই যে বইতে আসলে জিনের সংজ্ঞা কি বলতেছে। কারণ আমি তোমাকে এভাবে পড়াই দিলাম যে হ্যাঁ জিন হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করে, ডিএনএর একটা নির্দিষ্ট পোর্শন যেটা বৈশিষ্ট্য প্রকাশ করে সেটাকে আমরা জিন বলি। দেন তুমি বই খুলে দেখলা বইয়ের মধ্যে আরো অনেক ভৌতিক ভৌতিক জিনিস লেখা, যেটা তোমাকে সত্যি সত্যি ওই জিনের কথা মনে করাই দিচ্ছে। তাহলে কি করা যায়? তখন তুমি চিন্তা করলা যে আপু তাইলে ভালো পড়াই নাই, তো চলো একটু বইয়ের সাথে মিলাই দেই। জিন হচ্ছে বংশগতির ধারক ও বাহক। তোমরা সবাই নিজের দিকে তাকা, একটু চিন্তা করবা তুমি দেখতে কার মতো হইছো। তুমি যদি দেখতে তোমার দাদার মতো দাদির মতো হয়ে থাকো, তাহলে এইটাই তোমার দাদা দাদি কিন্তু তোমার বংশ। তার মানে তুমি বংশ গতিকে বহন করে নিয়ে আসছো, মানে তোমার দাদা দাদির বৈশিষ্ট্যকে তুমি বহন করে নিয়ে আসছো। এই বহন করার কাজটাই করছে কিন্তু জিন। মূলত ক্রোমোজোমে অবস্থিত যে কোনো কার্যকর একক, ক্রোমোজোমে অবস্থিত মানে ডিএনএতে অবস্থিত যে কোনো কার্যকর একক, যেটা হচ্ছে রিকম্বিনেশন এবং মিউটেশন। আমরা কি ক্লাস 10-এ যখন মানে পড়ছি এই রিকম্বিনেশন আর মিউটেশন, এই জিনিসটা খুব প্যাচাইলা লাগে না? মানে এটা জিনিসটা খুব বিরক্তকর লাগে না? তো একটু খেয়াল করো আমাদের রিকম্বিনেশনটা কি, একদম ছবি যা দেখছো তাই। ছবিতে কি হয়েছে বলো তো? এর একটু অংশ ওকে দিছে, ওর একটু অংশ এ নিছে। দ্যাটস কল্ড রিকম্বিনেশন বা পুনর্বিন্যাস। সাধারণত বাংলা টার্মটা এখানে ইউজ করা কম হয়, সো রিকম্বিনেশন বা পুনর্বিন্যাস। ঠিক আছে, সবাইকে আমি বুঝাতে পারছি? সবাই একটু আমাকে বলো রিকম্বিনেশনটা বুঝছো না? একদম সিম্পলি যা ছবিতে দেখছো তাই। আচ্ছা আপু, যদি অ্যাডিনিনের সাথে গুয়ানিন মিলিত তাহলে কি রকমের মিউটেশন হবে? আচ্ছা, মিউটেশনের কথাটা আমরা এখনই বলবো। হ্যাঁ, দেখো তাহলে এটা হচ্ছে রিকম্বিনেশন, যে এর একটু অংশ ওর কাছে ওর একটু অংশ এর কাছে, এটা হচ্ছে রিকম্বিনেশন। আপু মিউটেশন কি? মিউটেশন সহজ বাংলায় বললে হঠাৎ এবং আকস্মিক পরিবর্তন, যেটা এখন তোমাদের সাথে হবে। তোমরা এতদিন স্কুলে পড়ছো, এখন হঠাৎ এবং আকস্মিকভাবে তোমরা চলে যাবা কলেজে। এতদিন কিন্তু স্কুল থেকে স্কুলেই গেছো, সো এটা তুমি বলতে পারো রিকম্বিনেশন। বাট এখন তোমাদের সবার কি হবে? মিউটেশন হবে। উত্তেজিত ব্যাচ 27-এর এখন মিউটেশন হবে। সো কি মিউটেশন হবে? মিউটেশন তোমরা যদি এই ছবিটা খেয়াল করো তাহলে দেখবা যে এখানে লেখা আছে ডুপ্লিকেশন। মানে কি? এখানে ছিল এ, আচ্ছা অন্য কালার নেই, এখানে ছিল এ, দেন ছিল বি, দেন সি, ডি, ই, এফ। এখানে এসে এ দেন বি, বি হইছে। তাহলে এই জায়গাটা কি পরিবর্তন হইছে না? বি, বি হইছে মানে কি পরিবর্তন হইছে না? আচ্ছা, দেন এখানে হঠাৎ করে বিটা বাদ হয়ে গেছে। তাহলে ক্রোমোজোমের মধ্যে একটা অংশ বা ডিএনএর একটা অংশ ডাবল হতে পারে, ডিএনএর একটা অংশ বাদ যেতে পারে, ডিএনএর একটা অংশ উল্টায় যেতে পারে। এখানে বিসি ছিল, বিসিটা এখন এখানে চলে আসছে, এটাও হতে পারে। এরকম বিভিন্ন ঘটনা এখানে ঘটতে পারে। এটাকে আমরা মিউটেশন বলতেছি, কারণ মিউটেশন মানে হঠাৎ এবং আকস্মিক পরিবর্তন। তাহলে রিকম্বিনেশন মানে কি? ভাগাভাগি করে নেওয়া, এর একটু জিনিস ওকে দেওয়া, ওর একটু জিনিস একে দেওয়া, যেটা জিন করতে পারে। আবার জিন এভাবে মিউটেশন হইতে পারে। মিউটেশনের সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল ছিল হচ্ছে করোনা ভাইরাস, যে এত পরিমাণ মিউটেশন হইছে তাকে যতবারই একটা ওষুধ দিয়ে মারা হইছে সে ততবারই নতুন নতুন রূপে আবির্ভূত হইছে। আপনি আমার কথা শুনতে পারছেন কি? হ্যাঁ, তোমার কথা আমি শুনতে পারছি। ঠিক আছে, তুমি বলতে পারো আমি তোমার কথা শুনতে পারছি, যে তুমি হচ্ছে এসএসসি 26, আমি শুনতে পারছি। ঠিক আছে, আচ্ছা। সো তাহলে দিন শেষে আমরা জিনের সংজ্ঞাতে এটা শিখলাম যে ডিএনএর যে বিশেষ বিশেষ অংশ তথা বেজ অনুক্রম মানে এটিজিসি কমপক্ষে একটি পলিপেপটাইড উৎপাদনের কোড বা সংকেত ধারণ করে। পলিপেপটাইড কি? একটু ছবিতে খেয়াল করো, এটা ডিএনএর সিকোয়েন্স এমন,
নির্দিষ্ট তিনটা সিকোয়েন্স একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। নির্দিষ্ট তিনটা সিকোয়েন্স একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। নির্দিষ্ট তিনটা সিকোয়েন্স একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। এই সবগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে করলেই হয়ে যাবে পলিপেপটাইড, এবং অনেকগুলো পেপটাইড একসাথে করলে হয়ে যাবে প্রোটিন। মানে জিনিসটা কেমন, খুবই সহজ, খুবই সহজ। একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড থেকে হবে হচ্ছে পেপটাইড, এবং হবে হচ্ছে আমার ডিএনএ। আচ্ছা, সো এখন প্রশ্ন আসে, যেটা দেখার জন্য আসলে তোমরা ক্লাসটা করছো, যে আপু এই যে আমাদের ফ্যাক্টর বা জিনের সংজ্ঞা বইতে এতখানি লিখে রাখছে, আমি এটা কিভাবে পড়বো, কিভাবে মনে রাখবো? আমি তো যতবার পড়বো ততবার এই জিনিসটা আমি ভুলে যাব। আমি এটা কিভাবে মনে রাখবো, কিভাবে পড়বো? এখন সবার মনে এই প্রশ্নটাই কিন্তু আসবে। আমরা যেটা করব, আমরা জিনের সংজ্ঞা নিজের মন থেকে দিব, নিজের মন থেকে শিখবো। ইন্টার পড়তে পড়তে যখন এইচএসসি পরীক্ষা দিব তখন আসলে জিন কি কোথাও আসবে না। কেন আসবে না? কারণ তখন জিন হয়ে যাবে পান্তা ভাত, তখন আর জিনকে দেখে কেউ ভয় পাবে না, যেটা এখন পাচ্ছে। তো আমরা যেটা করব, যখন ক্লাস করতেছি তোমাকে যে প্রত্যেকটা বইয়ের টার্ম আমি ধরে ধরে বুঝালাম, এখানে যা যা ছিল, বংশগতি কি, রিকম্বিনেশন কি, মিউটেশন কি, বেজ অনুক্রম কি, পলিপেপটাইড কি, আমরা এগুলো না বারবার শিখতে জানবো যে হ্যাঁ, মিউটেশন মানে হঠাৎ পরিবর্তন, রিকম্বিনেশন মানে এর জিনিস একটু দেওয়া, ওর জিনিস একটু দেওয়া, তারপরে আমাদের বেজ অনুক্রম মানে হচ্ছে ডিএনএর যে সিকোয়েন্সগুলো সেগুলা, পলিপেপটাইড মানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের সমষ্টি, এটা শিখবো। এখন আসি পরীক্ষায় তো আসবে জিন কাকে বলে, যদি আসে তাহলে পরীক্ষায় কিভাবে জিনের সংজ্ঞা দিব। যেটা আমি তোমাদেরকে বলেছি যে আমাদের কোর্সটাতে কিন্তু মানে আমাদের কোর্সটা এমনভাবে ডিজাইন করা, তোমরা যারা আগে আমার ক্লাস করছো তাদেরকে আমার বলার দরকার নাই যে আমি তোমাদেরকে সব থেকে বেশি ক্লাসে ফোকাস করি হচ্ছে মনে রাখার টেকনিকে, যে তুমি কিভাবে পড়াটা সহজে মনে রাখতে পারবা। তো আমি তো যতগুলো ক্লাস নিব মানে মনে রাখার টেকনিক প্রতি ক্লাসে বলতে বলতে থাকবো, বাট প্রতি ক্লাস শেষে মানে প্রতি অধ্যায় শেষে সবগুলো মনে রাখার টেকনিক আমরা একসাথে করে ক্লাস নিব। সাথে সাথে আমার অভিজ্ঞতার মানে দিয়ে তোমাদেরকে সৃজনশীল লেখার কৌশল প্রতি অধ্যায়ে শেখাবো। যেমন আমি একটা মানে হিন্টস, যারা কোর্স করবা বা করবা না ডাজেন্ট ম্যাটার, তোমরা দেখবা যে স্লাইডে সবগুলোতে ইংলিশ আর বাংলা টার্ম দুটো লেখা আছে। এটা শিখতেই হবে। এতদিন শিখছো, এসএসসিতে শিখছো না চলবে, এইচএসসিতে এসে ইংলিশের সাথে বাংলা টার্ম শিখবা না, এটা একদমই চলবে না। মানে বাংলার সাথে ইংলিশ শিখবা না, একদমই চলবে না। কেন চলবে না? এটা যেরকম একাডেমিকে লিখলে আমরা ভালো ফলাফল করতে পারবো, একইভাবে এটা যখন আমরা অ্যাডমিশনে যাব, অ্যাডমিশনে কিন্তু বলবে ফ্যাক্টর কি, নিচের কোনটা ফ্যাক্টরের বৈশিষ্ট্য, তখন মাথা গুলে যাবে, এই আমি তো জিন পড়ে আসছি, ফ্যাক্টর তো বুঝি না আমি, এরকম হবে। ঠিক আছে, ফাইন। সো আমরা চলো একটু জিনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। আমরা একটু জিনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, জিনের সংজ্ঞা হচ্ছে ডিএনএর একটা নির্দিষ্ট অংশ, বা ডিএনএ কোথা থেকে আসে? ক্রোমোজোম থেকে। সো ক্রোমোজোমে অবস্থিত ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যা বৈশিষ্ট্য প্রকাশ করতে সাহায্য করে বা মানুষের বৈশিষ্ট্য প্রকাশ করে, সেটা হচ্ছে আমাদের জিন। ঠিক আছে, ওকে, এটুকু মনে রাখলে হবে। ক্রোমোজোমে অবস্থিত ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যা বৈশিষ্ট্য প্রকাশ করে, তা হচ্ছে জিন। এটা সব থেকে সহজ অংশ, মানে অ্যান্সার। হ্যাঁ, এখন যদি বংশগতির ধারক বাহক লেখো সেটাও ঠিক, বৈশিষ্ট্যের কার্যকরী একক লেখো সেটাও ঠিক, বাট ডিএনএ জিনটা দেখতে কেমন সেটাও তো তোমাকে একটু লিখতে হবে। তো সেই জায়গায় আমরা এটা উল্লেখ করব। ঠিক আছে, আচ্ছা। সো এই জিনের বাসা কোথায়? তোমরা আমাকে কে বলতে পারবা জিনরা কোথায় থাকে? সবাই বলো, জিনরা কোথায় থাকে? কোন গাছে জিনরা থাকে? সবাই বলো। এটাও কিন্তু একটা অলিম্পিয়াডে আসার মতো কোশ্চিন, জিনের বাসা কোনটা? ঠিক আছে, আমরা যেহেতু বলছি যে আজকে ক্লাসে আমরা পুরো জিনের একদম মানে তোমরা আমার জন্য একটু দোয়া করো আজকে রাতে আমার কোনো জিন ভূত না ধরলে হয়। আমি যত পরিমাণ জিন পড়াইতেছি আমার নিজেরই ভয় লাগতেছে, আমি খুবই ভূত দেখে ভয় পাই। ঠিক আছে, মানে দেখে না, মানে ভূতের কথা শুনলেই ভয় পাই, দেখলে তো আমার মনে হয় না আমি দুনিয়াতে থাকবো। হ্যাঁ, আচ্ছা, রিমিলিক্সো লোকাস না,
জিনের বাসা হচ্ছে শেওড়া গাছে, ঠিক আছে? শেওড়া গাছে হচ্ছে জিনের বাসা, কিন্তু আমরা যে জিনের কথা বলতেছি তার বাসা হচ্ছে লোকাসে। ক্রোমোজোমের যে নির্দিষ্ট জায়গায় জিন থাকে সেই জায়গাটাই হচ্ছে লোকাস। সো লেটস সি যে আমাদের বইতে কি লেখা আছে। ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানের নাম লোকাস, বইতে তাই লেখা আছে। সো মজা, মিলে গেছে, তাই না? সো এই যে দেখো, এই ব্যাপারগুলো যখন আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, প্রথমে জিন শিখলাম, জিনের বাসা শিখলাম, এখন শিখবো জিনের বেস্টিকে। জিনের বেস্টিকে জিনের বেস্টিকে জিনের বেস্টি পেতনি, এটা জানা কথা। সো জিনের বেস্টি যে পেতনি, আমরা যদি সেটা একটু দেখি, এটা আমরা এভাবে পড়বো যে একটু সবাই যদি খেয়াল করো যে এখানে আমাদের বডিতে দেহকোষে 46টা ক্রোমোজোম আছে। 46টা ক্রোমোজোম মানে হচ্ছে আমাদের 23 জোড়া ক্রোমোজোম। সো অবভিয়াসলি ক্রোমোজোমগুলো এরকম জোড়া বেঁধে বেঁধে থাকে। যখন জোড়া বেঁধে বেঁধে থাকে না, তখন এই অবস্থায় থাকে। আমরা কি সবাই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড টার্মটা বুঝি? হ্যাপ্লয়েড হচ্ছে যখন ক্রোমোজোম এরকম আলাদা আলাদা থাকে, আর ডিপ্লয়েড হচ্ছে ক্রোমোজোম যখন এরকম জোড়া বেঁধে বেঁধে থাকে। এখন দুটো ক্রোমোজোম যখন জোড়া বাঁধছে, আমরা যদি আগের ছবিটাও খেয়াল করি, একটু খেয়াল করো, এই যে দুই বন্ধু জিন আর পেতনি, এই দুই বন্ধুর এই ক্রোমোজোমের এই জায়গায় যদি লম্বা হওয়ার জিন থাকে, এই ক্রোমোজোমের এই জায়গাতেও লম্বা হওয়ারই জিন থাকবে, অর্থাৎ উচ্চতার জিন থাকবে। মাস্ট উচ্চতার জিন থাকবে, ঠিক আছে? এই দুই জায়গায় আমার লম্বা হওয়ারই জিন থাকবে, এটা কনফার্ম, মানে এটার কোনো ব্যত্যয় এখানে হবে না। সো এই দুই জিন পরস্পরের অ্যালিল। সবাই একটু খেয়াল করো, একটু খেয়াল করো এই ছবিটা। এখানে যদি বৈশিষ্ট্য থাকে যে ও বড় হয়ে ডাক্তার হবে, তাহলে এইখানে বৈশিষ্ট্য থাকতে হবে ও বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। সো এই তোমরা জানো ছোটবেলায় আমি ইঞ্জিনিয়ার বানান পারতাম না, বিজনেসম্যান বানানো পারতাম না। সো আমি সবসময় লিখতাম মাই ফাদার ইজ এ ডক্টর, কারণ এটা লিখলে আমার কাছে জিনিসটা অনেক ইজি মনে হইতো যে ডক্টর বানানটা সহজ। সো এখানে যদি ডাক্তার হওয়ার জিন থাকে, তাহলে ওখানে হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার জিন থাকবে। এখন তোমরা কি জানো এই ডাক্তার হওয়ার জিনটা কই থেকে আসছে? আমি সচরাচর যেটা দেখছি, এই ডাক্তার হওয়ার জিনটা আসে হচ্ছে মা থেকে। মায়েরা বেশি বলে ডাক্তার হইতে, আর ইঞ্জিনিয়ার হওয়ার জিন আসে হচ্ছে বাবা থেকে। বাবারা বেশি, মানে আমার ক্ষেত্রে তাই হয়েছিল। আমার ক্ষেত্রে তাই হয়েছিল, বাট আমি হচ্ছে কারোর কথা মানি নাই, আমি নিজের মতো করে বোটানি পড়ছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি। সো এই যে ঠিক একইভাবে আমাদের বডিতে যে 46টা ক্রোমোজোম আছে, একটা ক্রোমোজোম আসে বাবা থেকে, একটা ক্রোমোজোম আসে মা থেকে। একটা ক্রোমোজোম আসে বাবা থেকে, একটা ক্রোমোজোম আসে মা থেকে। এই দুটো ক্রোমোজোম একসাথে, এদের নাম হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম। তোমাদের মধ্যে এখানে কে আছে যে বলতে পারবে হোমোলোগাস ক্রোমোজোমের বাংলা নামটা কি? হোমোলোগাস ক্রোমোজোমের বাংলা নামটা আমার কাছে অনেক কঠিন লাগে, মুখ দিয়ে বেরি হয় না বলতে পারো, ঠিক আছে? সো হোমোলোগাস ক্রোমোজোমটা কি? আমাদের বডিতে যে 46টা ক্রোমোজোম আছে, যেটাকে আমরা বলি 23 জোড়া ক্রোমোজোম। সো এই 23 জোড়াটা কিভাবে হইছে? 23টা ক্রোমোজোম বাবা থেকে আসছে, 23টা ক্রোমোজোম মা থেকে আসছে। এই যে 23টা বাবা থেকে 23টা মা থেকে আসছে, এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। যখন দুইটা ক্রোমোজোম পাশাপাশি থাকে তখন তার হোমোলোগাস ক্রোমোজোম। আমি এই কনসেপ্টটা আরো ক্লিয়ার করতেছি, একটু আমরা যদি এই ছবিটা দেখি, একটু এই ছবিটা খেয়াল করো। এটা হচ্ছে আমাদের একজনের ক্রোমোজোম, এটা একটা মেয়ের ক্রোমোজোম। কেন? কারণ লাস্টে হচ্ছে এক্স এক্স আছে। সো এখানে মোট 23 জোড়া ক্রোমোজোম আছে। এই যে 23 জোড়া যে ক্রোমোজোম আছে, এই 23 জোড়া ক্রোমোজোম দেখো সবাই জোড়া বেঁধে বেঁধে আছে। এই প্রত্যেকে হচ্ছে একে অপরের হোমোলোগাস ক্রোমোজোম। এটা দুইটা হোমোলোগাস ক্রোমোজোম, এই দুইটা হোমোলোগাস ক্রোমোজোম, এই দুইটা হোমোলোগাস ক্রোমোজোম, এই দুটো দুটো, এরকম করে করে সবাই হোমোলোগাস ক্রোমোজোম বা সমস্ত ক্রোমোজোম, ঠিক আছে?
ইয়ার অফ প্র্যাকটিসের পরে আমার মুখ দিয়ে এই টার্ম বেরোইছে, সেটা হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম। মানে এটা আমার মুখ দিয়ে সত্যি কথা আমার বেরোইতো না এটা মুখ দিয়ে, ঠিক আছে। সো দুটো ক্রোমোজোম আমাদের বডিতে এরকম 46টা ক্রোমোজোম ঠিক এই প্যাটার্নেই থাকে, এইভাবেই জোড়া বেঁধে থাকে। এখানে এই ক্রোমোজোমটা মা থেকে আসে, এই ক্রোমোজোমটা বাবা থেকে আসে, ঠিক আছে। সেম এই ক্রোমোজোমটা মা থেকে আসে, এই ক্রোমোজোমটা বাবা থেকে, এই ক্রোমোজোমটা মা থেকে, এই ক্রোমোজোমটা বাবা থেকে। তাহলে বাবা থেকে 23টা ক্রোমোজোম আসে, মা থেকেও 23টা ক্রোমোজোমটা আসে। এখন এই হোমোলোগাস ক্রোমোজোম, মনে করো আমি এই এরকম একটা পেয়ার উঠাই নিয়ে চলে গেলাম, আমরা শুরুতে আবার চলে যাই, এই যে উঠাই নিয়ে চলে গেলাম, উঠাই নিয়ে চলে আসছি, এই যে আমরা উঠাই নিয়ে চলে আসছি, এই সমস্ত ক্রোমোজোমের এইখানে যে জিন থাকে আর এইখানে যে জিন থাকে, মানে একই লেভেল বরাবর যে জিনটা থাকে, এরা হচ্ছে পরস্পরের অ্যালিল। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমে যে একই বৈশিষ্ট্যের জিন থাকে, যে বৈশিষ্ট্য বলে হয় ডাক্তার হও না হলে ইঞ্জিনিয়ার হও, বা মা বলতেছে খাটো হও, বাবা বলতেছে লম্বা হও, এই দুটো জিন হচ্ছে একে অপরের কি, এই দুটো জিন একে অপরের কি, অ্যালিল। তার মানে ডিপ্লয়েড কি হোমোলোগাস? ডিপ্লয়েড হোমোলোগাস না, ডিপ্লয়েড মানে হচ্ছে ক্রোমোজোম জোড়া বেঁধে বেঁধে থাকা, কনসেপ্টটা হচ্ছে ডিপ্লয়েড। ক্রোমোজোম জোড়া বেঁধে বেঁধে থাকার কনসেপ্টটা হচ্ছে ডিপ্লয়েড। আর এই দুটো ক্রোমোজোম যখন একসাথে জোড়া বেঁধে বেঁধে থাকতেছে, তখন সেই ব্যাপারটাকে আমরা বলতেছি হোমোলোগাস ক্রোমোজোম। আর হোমোলোগাস ক্রোমোজোমের একই জায়গায় থাকা একই রকমের বৈশিষ্ট্য প্রকাশক জিন, একই রকমের বৈশিষ্ট্য প্রকাশক জিন বলতে খুবই সহজ। এই যে দেখো, বাবা বলতেছে, মা বলতেছে ডাক্তার হও, বাবা বলতেছে ইঞ্জিনিয়ার হও। এখন মা বলতেছে ডাক্তার হও, বাবা বলতেছে লম্বা হও, দ্যাটস নট একই রকমের বৈশিষ্ট্য। কারণ ডাক্তারের সাথে সিমিলার হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া, ডাক্তারের সাথে সিমিলার হচ্ছে ঢাবিতে পড়া, ডাক্তারের সাথে সিমিলার কি হচ্ছে লম্বা হওয়া। বা কেউ একজন দেখা যাচ্ছে চুলের রং বলতেছে, আরেকজন এসে বলতেছে যে হচ্ছে চোখের রং। ইজ ইট সিমিলার? নো, এটা সিমিলার না। সিমিলার টাইপ অফ জিনিসকে আমাদের অ্যালিল বলতেছি। তাহলে আমরা অনেকগুলো টার্ম শিখলাম, আমি একটা একটা করে ক্লিয়ার করি। আমরা প্রথমে জিন শিখেছি, জিনের মধ্যে অনেকগুলো টার্ম শিখেছি। এরপরে আমরা হচ্ছে অ্যালিল শিখছি, এরপরে জিন শিখছি, জিনের ভেতরে বিভিন্ন টার্ম শিখছি, এরপর আমরা লোকাস শিখছি, তারপরে আমরা অ্যালিল শিখছি এবং হোমোলোগাস ক্রোমোজোম শিখছি। তোমরা আমাকে একটু কমেন্টে জানাবা যে সবগুলো কনসেপ্ট তোমরা ক্লিয়ার কিনা। তোমাকে একটু জানাও যে সবগুলো কনসেপ্ট হচ্ছে তোমরা ক্লিয়ার কিনা। সবাই বলো সবগুলো কনসেপ্ট কি ক্লিয়ার? কার কোনো কনফিউশন আছে? তোমরা এবার বইটা পড়ে দেখবা যে আমি যে কথাগুলো বলছি, এই দেখো অ্যালিলের সংজ্ঞা, সমস্ত ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থিত নির্দিষ্ট জিন জোড়ার একটা অপরটাকে আমাদের অ্যালিল বলে। হোমোলোগাস ক্রোমোজোমের ব্যাপারটা বুঝি নাই। হোমোলোগাস ক্রোমোজোমের জন্য জাস্ট ফলো দিস ইমেজ, নাথিং, আর কিচ্ছু করবা না, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এই ফলো দিস ইমেজ। এটা তোমার বডি 46টা ক্রোমোজোম, 1 নম্বর ক্রোমোজোম জোড়া এটা, এই ক্রোমোজোমের হোমোলোগাস ক্রোমোজোম, এই ক্রোমোজোমের হোমোলোগাস ক্রোমোজোম, এই ক্রোমোজোমের হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোম একটা তোমার বাবা থেকে এসেছে, একটা তোমার মা থেকে এসেছে, ঠিক আছে? ওকে, ফাইন। সো এইবার আমরা চলে যাই হোমোজাইগাসে। আমরা অ্যালিল শিখে গেছি, মানে আমরা না সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো সেগুলো শিখে গেছি। একটা হচ্ছে লোকাস, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হোমোলোগাস এবং হচ্ছে অ্যালিল। তোমরা কোষ বিভাজন পড়বা না, কোষ বিভাজন পড়ছো না, ওখানে হোমোলোগাস ক্রোমোজোম লাগে, ওখানে অ্যালিল লাগে, ওখানে রিকম্বিনেশন লাগে, ওখানে মিউটেশন লাগে। মানে আমি এই জন্য তোমাদের এমন একটা টপিক চয়েস করে নিয়ে এসে পড়াচ্ছি যে টপিকটা হচ্ছে মানে সব জায়গায় লাগে। তোমরা কি জানো যে বোটানি বইয়ে তোমরা যে একটু খেয়াল করে দেখবা, জুওলজি বইয়ের মধ্যে আমাদের যে চ্যাপ্টারগুলো থাকে, স্টার্টিং ফ্রম হচ্ছে চ্যাপ্টার 3,
3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 8টা চ্যাপ্টার শুধুমাত্র এমন চ্যাপ্টার যেগুলো মেডিকেলে পড়াশোনা করানো হয় পরবর্তীতে। বাট আমি যখন বোটানিতে পড়ছি, বোটানির মধ্যে শুধু গাছপালা, এই যে একটা কনসেপ্ট আছে বোটানি মানে গাছপালা নিয়ে পড়াশোনা, দ্যাটস টোটালি রং। তোমরা একটু বোটানি বইটা খেয়াল করো, বোটানি বইয়ের মধ্যে সেল ডিভিশন আছে, সেল নিয়ে পড়াশোনা আছে। বোটানি বইয়ের মধ্যে বায়োকেমিস্ট্রি পড়াশোনা আছে, যেখানে তোমার জৈব যৌগ পড়ার জন্য সব কিছু পড়তে হচ্ছে, যেটা আমাদের সাইকেল ফার্স্ট সাইকেলে যেটা আমাদের হচ্ছে পড়ানো হবে। দেন আমাদের আরও কিছু ব্যাপার আছে, এই যে জিনতত্ত্ব বিবর্তনের যে চ্যাপ্টারটা, এটা বোটানি বইয়ে জায়গা হয় নাই সেজন্য এখানে দেওয়া হয়েছে। জিনতত্ত্ব বিবর্তনের চ্যাপ্টারটা জাস্ট জায়গা হয় নাই দেখে এখানে দেওয়া হয়েছে। জুওলজি বইয়ের শুরুতে যেই দুটো চ্যাপ্টার আছে, প্রাণীর বিভিন্নতর শ্রেণীবিন্যাস অ্যান্ড দেন হচ্ছে তোমার প্রাণী পরিচিতি, বোটানি ডিপার্টমেন্টে যারা পড়ে তারা এগুলোর একটা 4 ক্রেডিট কোর্স করে জুওলজি ডিপার্টমেন্টে গিয়ে। আবার জুওলজি ডিপার্টমেন্টে যারা পড়ে তারা বোটানি ডিপার্টমেন্টের উপর একটা শর্ট কোর্স করে, ঠিক আছে? সো মেডিকেলে পড়ার অংশটা কিন্তু খুবই কম, খুবই সংকীর্ণ। শুধু হচ্ছে 3, 4, 5, 6, 7, 8 জুওলজির চ্যাপ্টারগুলো দেখলেই বুঝবা যে হিউম্যান নিয়ে পড়াশোনা হয়েছে ওগুলা। বাদ বাকি যেই চ্যাপ্টারগুলো হিউম্যান নিয়ে না, সবগুলো বোটানিতে পড়াশোনা করানো হয়। মানে তোমাদেরকে যখন আমি পড়াই, বিশ্বাস করবা না, আমার একাডেমিক রেজাল্ট, আজকে তোমাদের সাথে আমি একটা মানে খুবই হিডেন টিপস শেয়ার করতেছি। আমার একাডেমিক রেজাল্ট ভালো হওয়ার পিছনের মেইন ক্রেডিট হচ্ছে তোমাদেরকে পড়ানো। মানে তোমাদেরকে আমি যা পড়াই, আমি আমার পরীক্ষার খাতায় তাই লিখি। আমার পরীক্ষার খাতায় আলাদা করে লেখার জন্য পড়তে খুব কম হয়েছে। তোমাদের বইটাই আমি পরীক্ষায় গিয়ে লিখে আসতে পারছি, কারণ তোমাদের বইটারই লং ভার্সন হচ্ছে আমি আমার কোর্সগুলোতে পড়ি। মানে প্রত্যেকটা টপিক হচ্ছে আমার এক একটা কোর্স, একটা অধ্যায়, তোমাদের বইয়ের যে কোনো একটা অধ্যায়ের উপরে আমি 3টা কোর্স করছি, মিনিমাম 3টা কোর্স করা আমার একটা অধ্যায়ের উপরে, বা একটা চ্যাপ্টারের উপর মিনিমাম একটা কোর্স করা, এরকম তো হয়েছেই। আচ্ছা, সো আমরা অ্যালিল যে শিখলাম, হোমোলোগাস ক্রোমোজোম যে শিখলাম, এই অ্যালিলে একটু কি বলেছি যে মা বলতেছে ডাক্তার হও, বাবা বলতেছে ইঞ্জিনিয়ার হও। তোমরা চিন্তা করে দেখো, যদি বাবা আর মা দুজনই ডাক্তার হতে বলে, দ্যাটস কল হোমোজাইগাস। তোমরা বায়োলজি কঠিন লাগে কেন জানো? তোমরা বায়োলজির অনেক টার্ম জানো না। এই হোমো মানে হচ্ছে একই। তুমি এই টার্মটা যে দুনিয়ার মানে যতবার বায়োলজি পড়বা সব জায়গায় পাবা। আর হেটারো মানে হচ্ছে বিভিন্ন, ভিন্ন, সব জায়গায় পাবা। এগুলো সব হচ্ছে গ্রিক ওয়ার্ড। সো হোমো মানে হচ্ছে একই। যদি এখানেও এ থাকে, এখানেও এ থাকে, এখানে দেখো ছোট হাতের এ, এখানেও ছোট হাতের এ, এখানে আবার বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের, ছোট হাতের এ, বড় হাতের এ। অর্থাৎ বাবা মা যদি দুজন বলে ডাক্তার হও, বাবা মা যদি দুজন বলে ইঞ্জিনিয়ার হও, দ্যাটস কল হোমোজাইগাস। বাট বাবা যদি বলে ডাক্তার হও, মা যদি বলে ইঞ্জিনিয়ার হও, দ্যাটস কল হেটারোজাইগাস। অর্থাৎ তোমার শরীরে যে জিনটা আছে, সেই জিনের মধ্যে মানে তোমার শরীরে যে হোমোলোগাস ক্রোমোজোম আছে, একদম সহজ, আমি একদম লাস্ট বারের মতো তোমাদের এঁকে দেখাচ্ছি। মনে করো এই দুটো ক্রোমোজোম হচ্ছে একে অপরের হোমোলোগাস ক্রোমোজোম। এখানে যে জিনটা আছে, এখানে যে জিনটা আছে, এরা হচ্ছে পরস্পরের অ্যালিল। এরা কি? ফার্স্ট অফ অল এরা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, এবং এই দুজন হচ্ছে পরস্পরের অ্যালিল। এখন এই ক্রোমোজোম যদি বলে যে ডক্টর, এবং এও যদি বলে ডক্টর, দেন এই কনসেপ্টটা হচ্ছে হোমোজাইগাস। বাট এ যদি বলে ডক্টর, এ যদি বলে ইঞ্জিনিয়ার, দ্যাটস কল্ড হেটারোজাইগাস। আমি কি বুঝাতে পারছি সবাইকে? সেম টাইপ অফ অ্যালিল হলে, এই ডক্টর ইঞ্জিনিয়ার কিন্তু অ্যালিল, হ্যাঁ, সেম টাইপ অফ অ্যালিল হলে তারা হয়ে যায় হোমোজাইগাস। ডিফারেন্ট টাইপ অফ অ্যালিল হলে তারা হয়ে যায় হেটারোজাইগাস। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসছে না,
বাবা মা দুজন যদি ডাক্তার হতে বলে তাহলে তো ডাক্তার হব, বাবা মা দুজন যদি ইঞ্জিনিয়ার হতে বলে তাহলে ইঞ্জিনিয়ার হব। বাট বাবা ইঞ্জিনিয়ার হতে বললে আর মা ডাক্তার হতে বললে কে কোনটা হব? তোমরা কেউ কে বলতে পারবা যে বাবা যখন ইঞ্জিনিয়ার হতে বলে আর মা যখন ডাক্তার হতে বলে তখন কোনটা হওয়া উচিত বা কোনটা হবে আলটিমেটলি? সবাই আমাকে বলো তো কোনটা হবে আলটিমেটলি, বলো তো কোনটা হবে? আচ্ছা, তখন না, আমরা তখন আমার মতো না, এটা এটা আসলে পসিবল না যে বাবা একটা বলতেছে মা একটা বলতেছে তুমি একটা হয়ে গেলা, এটা পসিবল না। এটা তখন এটা হবে তোমাদের ফ্যামিলিতে কার কথা বেশি চলে, বাবার কথা নাকি মায়ের কথা বলো তো? যদি ফ্যামিলিতে বাবার কথা বেশি চলে তাহলে বাবা যেটা হতে বলছে সেটা হবা, যদি ফ্যামিলিতে মায়ের কথা বেশি চলে তাহলে আহ, বাবা যেটা হতে বলছে সেটা হবা, ঠিক আছে? সো যদি বাবার কথা হয় অর্থাৎ ডক্টর উইনার হয়, দ্যাট মিন্স ডক্টর হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য মানে ইট শুড বি ডমিনেন্ট ক্যারেক্টার, বাবার কথাই হচ্ছে। আচ্ছা, তোমরা যেহেতু এখন এসএসসি কেবল কমপ্লিট করছো, তোমাদের ইনবক্সে অনেক একটা ব্যাপার নিয়ে আমার ইনকোয়ারি আসছে, আমি খেয়াল করছি। আপু বায়োলজি কঠিন লাগে, বায়োলজি বাদ দিব, ফোর্থ সাবজেক্ট হিসেবে কৃষি নিব। আপু হায়ার ম্যাথ কঠিন লাগে, হায়ার ম্যাথ ফোর্থ সাবজেক্ট হিসেবে বাদ দিব, কৃষি নিব। আমি মেসেজের মধ্যে তো আসলে এত কথা লেখা যায় না, আমি সবাইকে এক বাক্যে একটা কথা বলছি যে এই কাজটা করো না, এই কাজটা করো না। আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার দাদা যেহেতু ডাক্তার ছিল, সরি আমার দাদা যেহেতু ইঞ্জিনিয়ার ছিলেন, সো আমাদের ফ্যামিলির মধ্যে একটা এক্সপেকটেশন গ্রো হয়ে গেছিল যে আমি ইঞ্জিনিয়ার হব, সবার এই এক্সপেকটেশনটা ছিল। তো কি হয়েছিল, আমার এসএসসিতেও মেন সাবজেক্ট হায়ার ম্যাথ ছিল, এইচএসসিতেও মেন সাবজেক্ট হায়ার ম্যাথ ছিল, বাট তোমরা দেখতেছো যে আজকে কিন্তু আমি বোটানিতে পড়তেছি। সো কোনটা ফোর নিচ্ছ কোনটা মেন নিচ্ছ দ্যাট ডাজেন্ট ম্যাটার অ্যাট অল, মানে এটা বুয়েটে পরীক্ষাতেও হ্যাম্পার করবে না, এটা মেডিকেলে পরীক্ষাতেও হ্যাম্পার করবে না, এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। বাট কথা হচ্ছে যখন সাবজেক্টটা বাদ দিয়ে দিচ্ছ কমপ্লিটলি, তখন কি হবে এটা একটু চিন্তা করতে হবে। যখন তুমি কমপ্লিটলি হায়ার ম্যাথ বা বায়োলজি বাদ দিয়ে দিচ্ছ, দেখো তুমি দিন শেষে পড়ছো কোন সাবজেক্টে, মানে কোন বিভাগে? সায়েন্সে না? সো যখন লাইফে যেটা করবা তখন সেটা পারফেক্টলি করতে হবে। আমি আমার লাইফ থেকে একটা জিনিসই শিখছি, যেটা করব পারফেক্টলি করব, যেই অধ্যায় পড়বো পারফেক্টলি পড়বো, যেই টপিক পড়বো পারফেক্টলি পড়বো, যেটা পড়বো না, যেটা করব না করব না। আমার লাইফে 0 হয় 100 হয়, 0 আর 100-এর মাঝে কিছু হয় না। সবাই বুঝতে পারছো? সো এই যে 0 আর 100 হয়, এর মাঝে কিছু হয় না, এইটাকে কেন্দ্র করেই তোমাদেরকে বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের সব থেকে বেশি বিভাগ হচ্ছে বায়োলজি রিলেটেড বিভাগ। সো বায়োলজি বাদ মানে 15টা সাবজেক্টে পড়ার সুযোগ ওইখানেই শেষ। তুমি হায়ার ম্যাথ নিচ্ছ না, হায়ার ম্যাথ তোমার কাছে অনেক কঠিন লাগছে বলে নিচ্ছ না, তোমার কাছে মনে হচ্ছে কৃষি নিলে তোমার কাছে A+টা পাওয়া সহজ হবে, তুমি হায়ার ম্যাথ ফোর্থ সাবজেক্ট নাও। হায়ার ম্যাথ, আমার কাছে হায়ার ম্যাথ সারা জীবন আতঙ্কের নাম ছিল, আমি যে কেমনে এসএসসি তো হায়ার ম্যাথে ভালো মানে পাশ করছি, ইয়েতেও পাশ করছি, যদিও তোমরা জানো যে আমার কিন্তু ট্যালেন্ট স্কলারশিপ ছিল এসএসসি এইচএসসি দুটোতেই, কোনো যায় আসে না, সেখানেও পাশ করার বা ভালো রেজাল্ট করার অনেক টেকনিক আছে, একটু টেকনিক ফলো করে পড়লে তুমি এমনিতেই ভালো করতে পারবা। মাথার উপর দিয়ে যাচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে এই কথা বারবার না বলে, হায়ার ম্যাথ অবভিয়াসলি কঠিন, বাট হায়ার ম্যাথে এমন সহজ সহজ চ্যাপ্টার আছে সেগুলো পড়লে তুমি ইজিলি সৃজনশীল অ্যান্সার করতে পারবা। তোমার সৃজনশীল অ্যান্সার করলে ওই চ্যাপ্টারগুলো থেকে তুমি 10টা এমসিকিউ অ্যান্সার করলে এনাফ, তোমার তো দরকার নাই ওইটা নিয়ে একদম ইয়ে করা, কিন্তু ওইটা থাকলে তোমার একটা সাপোর্ট সিস্টেম হিসেবে থাকবে। কোনো কোনো জায়গায় পরীক্ষা দিতে গিয়ে তুমি বাদবা না যে না আমার কৃষির জন্য আমি কৃষি নিছি, আমি অমুক সাবজেক্ট নেই নাই, আমি এই জায়গায় পরীক্ষা দিতে পারতেছি না। কারণ দেখো লাইফ ইজ এ ভেরি লং রেস, মানে তুমি আজকে চিন্তা করতেছো তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি তো বুয়েটে শিওর চান্স পাবা, তুমি তো মেডিকেলে শিওর চান্স পাবা, বাট নো ওয়ান নোজ যে তোমার লাইফে পরে কি হবে। সো প্লিজ আমার এই সাজেশনটা নিও। আই নো তোমার কষ্ট হয়ে যাবে, তুমি হয়তো পড়াশোনার সময় অনেকবার আমাকে গাল দিবা, তন্দ্রাপুর সাজেশন শুনে আজকে এই সাবজেক্ট নিছি আমার মাথা শেষ, আমার মাথা শেষ, বাট না নিলে
তুমি আরও বেশি বারবার চিন্তা করবো। সব জায়গায় ফর্ম ফিল আপ করতে, উফ আমার তো বায়োলজি নাই, আমি তো এই জায়গায় ফর্ম ফিল আপ করতে পারছি না, আমার তো হচ্ছে হায়ার ম্যাথ নাই, আমি এই জায়গায় ফর্ম ফিল আপ করতে পারছি না, এটা যেন না হয়। ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা শিখে গেলাম হোমোজাইগাস কনসেপ্ট অ্যান্ড আমরা শিখে গেলাম হচ্ছে হেটারোজাইগাস কনসেপ্ট। ঠিক আছে ফাইন, আমরা একটু চলে যাই, আমরা যেখানে ছিলাম। এটা হচ্ছে আমাদের হোমোজাইগাস কনসেপ্ট, এটা আমাদের হেটারোজাইগাস কনসেপ্ট অ্যান্ড হচ্ছে এটা ডমিনেন্ট ক্যারেক্টার, যে সবাই ডমিনেন্টের দিকে থাকবে, এবং রেসেসিভ ক্যারেক্টার মানে ডমিনেন্টের অপোজিট যেটা সেটা হচ্ছে আমাদের রেসেসিভ ক্যারেক্টার বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, মানে যে ছায়ায় ছায়ায় ছন্দিত হয়ে রয়েছে সে হচ্ছে আমার প্রচ্ছন্ন। ফাইন, এবার আসি জিনোটাইপ অ্যান্ড ফিনোটাইপ। আচ্ছা, আমি মনে করি কি জানো, লাইফে পড়াশোনার থেকেও বেশি স্মার্ট হওয়ার, টেকনিক ফলো করা, গাইডলাইন পাওয়া, এগুলো বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে। কেন জানি সবসময় এটা মনে হয়, মানে কেউ যদি গাইডলাইন সঠিক পথে থাকে না, সে কম পড়াশোনা করলেও লাইফে ভালো কিছু করতে পারে। বাট কেউ যদি রং পথে থাকে, সে অনেক আছে, অনেক পড়াশোনা করে, বাট আউটকাম জিরো, কারণ হচ্ছে ও ট্র্যাকটাই রং। আচ্ছা, জিনোটাইপ মানে কি? জিন বাহিরের থেকে দেখতে কেমন, আর ফিনোটাইপ হচ্ছে জিন যখন একটা মানুষের মধ্যে, জিনের যেটা বাংলা কথায় বলে, আই ডোন্ট নো তোমরা কি বলো, জিনের যখন আসর করে তখন মানুষ যেরকম পাগলের মতো নেচার করে, পাগলের মতো বিহেভ করে, দ্যাটস কল ফিনোটাইপ। মানে জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স, মনে করো লম্বা হওয়ার জিনকে যদি আমি এভাবে প্রকাশ করি এবং আরেকটা লম্বা হওয়ার জিনকে যদি আমি এভাবে প্রকাশ করি, দুটো জিন কেন লিখলাম কে বলতে পারবে একটা শব্দে? দেখি কে বলতে পারবে একটা শব্দে? দুটো জিন কেন লিখলাম কে বলতে পারবে একটা শব্দে? যারা ক্লাস করতেছো কে বলতে পারবে একটা শব্দে দুটো জিন কেন লিখলাম? এই দুটো জিন হচ্ছে, এইরকম ঘটনা হচ্ছে, এরকম ঘটনা কি? এরকম ঘটনাটা হচ্ছে জিনোটাইপ। এরকম ঘটনাটা হচ্ছে জিনোটাইপ। ঠিক আছে, দুটো জিন লিখছি কারণ অ্যালিল। দেখো, শুধু বাবা বলছে ডাক্তার হইতে তুমি ডাক্তার হয়ে গেছো হবে না, তোমাকে একবার তাকাইতে হবে যে তোমার মা কি বলছিল। মা কি ডাক্তার হতে বলছিল? সেজন্য আমি হয় ডি ডি লিখবো, মানে দুজন বলছে ডাক্তার হইতে, নাহলে ই ই লিখবো, দুজন বলছে ইঞ্জিনিয়ার হইতে, নাহলে ডি ই লিখবো, অর্থাৎ একজন বলছে ডাক্তার হইতে, একজন বলছে ইঞ্জিনিয়ার হইতে। সো এই যে ডি 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 ই ডি ই, এগুলো হচ্ছে জিনোটাইপ। আর ফিনোটাইপ হচ্ছে আলটিমেটলি তুমি কি ডাক্তার নাকি তুমি ইঞ্জিনিয়ার, দ্যাটস কল ফিনোটাইপ। ক্লিয়ার? সো জিনোটাইপ হচ্ছে জিন দেখতে কেমন, জিন অ্যালফাবেটিক্যালি প্রকাশ করা, এগুলো হচ্ছে জিনোটাইপ। আর ফিনোটাইপ হচ্ছে বাইরে থেকে তুমি কেমন, মানে বাইরে থেকে তুমি আলটিমেটলি তুমি কি হইলা, ডাক্তার হইলা না ইঞ্জিনিয়ার হইলা, নাকি আমার মতো ঢাকা ইউনিভার্সিটিতে পড়লা। আমি ভাবছি আজকে কেন আমি বুয়েটে পরীক্ষা দিই নাই, মেডিকেলে পরীক্ষা দিই নাই, এই ঘটনাটা আমার সাথে কেন হয়েছে, মানে এটার ইনিশিয়েশনটা তোমরা আজকে যে অবস্থাতে আসো না, এই অবস্থা থেকেই শুরু হয়েছিল। এই জন্য আমি সবসময় বলি এখনকার সঠিক পথ প্রদর্শনটা খুবই দরকার। তোমরা আজকে যেই অবস্থা, বলতে তোমাদের এখন যেই সিচুয়েশনশিপে তোমরা আছো, যে এসএসসি পরীক্ষা শেষ, কোন কলেজে পড়বো, এরকম একটা সিচুয়েশন আসছো না, এরকম একটা সিচুয়েশন থেকেই আমার পথযাত্রা শুরু হয়েছিল, এবং সেখান থেকে আসলে আজকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চলে গেছি। মানে আমার লাইফে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার পিছনের মেইন অবদানই হচ্ছে আমার বাবা মার। কারণ আমার বাবা মায়ের প্রতি একটা রাগ থেকে, আমার আব্বু আমার প্রতি অনেক রাগ ছিল, কলেজে ভর্তি হওয়া নিয়ে অনেক বেশি রাগ ছিল। সো এটা আলটিমেটলি ইয়ে করে যে আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো আর কি। কেন আমি আব্বু আম্মুর কথা শুনি নাই, তো এটা তোমাদের সাথে একদিন গল্প করবো যে আমার কলেজ লাইফটা কেমন ছিল। মানে তোমাদের কারোর এমন কলেজ লাইফ না হোক সেটা আমি এক্সপেক্ট করি, বাট হ্যাঁ তোমাদের সবার আমার থেকেও ভালো রেজাল্ট হোক সেটাও আমি এক্সপেক্ট করি। সো এইবার যেই বাবা মায়ের মধ্যে ক্রস হচ্ছে তারা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, এবং প্যারেন্টাল জেনারেশনের মধ্যে ক্রস হয়ে আমরা যা পাচ্ছি সে হচ্ছে অপত্য বংশ। এখন ক্রস হওয়া মানেই চিন্তা আসে না যে আপু ক্রস মানে কি, ক্রস মানে কি? এটা কি বাঁধাকপি না, এটা হচ্ছে মূলা না? তোমরা শালগম খাইছো? শালগমের পাতাগুলা বাঁধাকপির মতো আর নিচের অংশটা মূলার মতো। সো
ব্যাপার হচ্ছে ক্রস হচ্ছে একজনের সাথে আরেকজনের বৈশিষ্ট্যকে মেলানো, দ্যাটস কল্ড ক্রস। মনে করো একটা ফুলের রং লাল, একটা ফুলের রং সাদা, তুমি চাচ্ছ এই লাল আর সাদা একসাথে মিলিত হয়ে তৈরি হয়ে যাক গোলাপি, তাহলে তুমি লাল ফুলকে এবং সাদা ফুলকে ক্রস করাবা। এইটাকেই বলে হচ্ছে ক্রস হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। তিনটা নাম আছে কিন্তু, ক্রস, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। আমি কি বুঝাতে পারছি? সো এই যে আমাদের এখানে যখন দুটো বাবার মধ্যে ক্রস হয় তাদেরকে আমরা পি বলি, মানে প্যারেন্টাল জেনারেশন। এদের মধ্যে যখন একটা বংশধর তৈরি হয় তাদেরকে আমরা বলি F1 জেনারেশন, এবং F1 জেনারেশনের মধ্যে যখন ক্রস হয় তখন তৈরি হয় F2 জেনারেশন। মানে এটা অনেক ইজি থিং, ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্লাসে একটু পার্টিসিপেন্টস দেখি। আমরা কি এই অবস্থায় ক্লাসে একটা অ্যানাউন্সমেন্ট দিব কিনা সেটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? সো একটু দেখি আমাদের ক্লাসে পার্টিসিপেন্টস কত। তোমরা সবাই বলো, যারা দেখতেছো সবাই কমেন্ট করো যে আমি কি অ্যানাউন্সমেন্ট দিব। সবাই বলো। আচ্ছা, আমাদের ফ্রি সাইকেল হচ্ছে গ্রুপটাতে আমি দেখি অনেকগুলো ইয়ে হয়ে গেছে। দেন আপু, ঠিক আছে, দিব অ্যানাউন্সমেন্টটা দিব। আচ্ছা ঠিক আছে। সো তোমরা যদি একটু খেয়াল করো, আমি যখন ক্লাস নিচ্ছি সেই অবস্থাতেও আমাদের এনরোলমেন্ট কোর্সে হচ্ছে বাড়ছে, ঠিক আছে? আমি ক্লাসে দাঁড়ানোর পরে আমাদের 4টা এনরোলমেন্ট হয়েছে, ফাইন। সো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা যখন একটা অ্যানাউন্স করছিলাম যে আমাদের 100 স্টুডেন্ট এনরোল হলে আমরা লাকি 20 জনকে ড্রিম জার্সি গিফট করব, এই অ্যানাউন্সমেন্টটাই তো করছিলাম, রাইট? তো যেটা হয়েছে মুহূর্তের মধ্যে 100 ক্রস হয়ে গেছে, মানে 100তে গিয়ে না থেমেছিল না, মুহূর্তের মধ্যে 100 ক্রস হয়ে গেছে এবং রবিবারে সবচেয়ে বেশি স্টুডেন্ট পারচেজ করছে। এখানে আমি আরও একটা কথা বলে রাখতে চাই, আমাদের এমন অনেক স্টুডেন্ট আছে যারা গ্রামে আছো, যারা বিকাশ নিয়ে ডিফিকাল্টিস ফেস করো, অর্থাৎ বিকাশে পেমেন্ট করতে পারো না, বিকাশে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই যে ডিফিকাল্টিসগুলো যাদের হয় তারা আমাকে রবিবারে নক করছিল যে আপু আমাদের কোর্স কিনতে সমস্যা হয়েছে, এই কারণে আমাদের লেট হয়েছে, এটা হয়েছে ওইটা হয়েছে, এটা আমাকে ওরা নক করছিল। তো তখন আমি চিন্তা করলাম যে এটা তো আসলেই তোমাদের জন্য ইনজাস্টিস হয়ে যাচ্ছে, যেহেতু শুক্রবারে ঢাকার সব কিছু খোলা থাকে, বাট মফস্বল শহরগুলোতে আসলে শুক্রবার সব কিছু বন্ধ থাকে। তো এই কারণে আমরা একটা বড় সড়ো রকমের অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি যে আমাদের কোর্সে যদি 200 এনরোলমেন্ট হয়ে যায়, 200 এনরোলমেন্ট হয়ে যায়, তোমরা বলো তাইলে আমরা কতজনকে জার্সি দিব, লাকি কতজনকে জার্সি দিব বলো, সবাই বলো। 200 জন হয়ে গেলে আমরা লাকি কতজনকে জার্সি দিব, দেখি কে বলতে পারে। আমি একটু আমাদের ফ্রি সাইকেলের যে গ্রুপটা আছে সেটাও একটু চেক করি। আচ্ছা, আজিজুল লিখেছো 20, অনেকে লিখছো 20, ঠিক আছে। 20 জনকে তো অলরেডি দেওয়ার কথা ছিল, তোমাদের মনে নাই? 20 জনকে অলরেডি দেওয়ার কথা ছিল না? 100 জনের মধ্যেই তো 20 জনকে দেওয়ার কথা ছিল, তাহলে কি এখন বাড়াই দেওয়া উচিত না? এখন বাড়াই, তোমরা কি বাড়াই নিবা না 100 জনকে? আচ্ছা, সম্ভাবনার অঙ্ক করছো তোমরা, 50/100 সমান সমান হচ্ছে হাফ। আগে যদি 50 দিতাম তাহলে এখন 100 দিতাম, আর আগে কত দিতে চাইছি? আগে দিতে চাইছি, আচ্ছা সৈকত লিখেছে 199 জন। এই একটা যে পাবে না সেই হতভাগাটা কে বলো তো? সো আমরা এটাকে আগের রেঞ্জেই রাখবো, বাট 100-র পরে যারা এনরোল করছিল তাদের যাদের মন খারাপ ছিল, বা আমি বিশ্বাস করি যে আজকে আমার ক্লাস করার পর ইনশাল্লাহ এনরোলমেন্ট খুবই দ্রুত 200 হয়ে যাবে। সো আমার তরফ থেকে এবং তোফাইল ভাইয়ের তরফ থেকে আমরা এটাকে 40 করে দিচ্ছি, ঠিক আছে? আমরা হচ্ছে 40 জার্সি করে দিচ্ছি। 200 হওয়া মাত্রই আমরা একটা লাকি র্যাফেল ড্র করে 40 জনের থেকে জার্সির নাম্বার এবং হচ্ছে আমাদের মানে জার্সির যে সাইজ, নাম্বার না,
জার্সির যে সাইজ নিব এবং অ্যাড্রেস নিব, নিয়ে ইনশাল্লাহ তোমাদের হাতে এটা তুলে দিব। অনেকে থাকবা এক্সট্রিম লেভেলের লাকি, যারা আমাদের হচ্ছে কোর্সে অলরেডি এনরোল করে ফেলেছো, বাট আমাদের ফ্রি ক্লাসগুলো করছো, ফ্রি ক্লাস করে গ্রুপে নোট সাবমিট করতেছো, দেন হচ্ছে গ্রুপে নোট সাবমিট করতেছো, অলিম্পিয়াডে অংশ নিবা, 15 তারিখের হওয়া অলিম্পিয়াডে, দেন অলিম্পিয়াডে উইনার হবা। তারা দেখা যাচ্ছে কি হবে, তারা আবার ডাবল জার্সি পাবা, কারণ ওখানে আমরা জার্সি দিব, আমরা হচ্ছে আরেকটা কি দিব, আমরা বই দিব, এবং 3 নম্বরে যেটা দিব সেটা হচ্ছে প্রাইজ মানি। আর যারা বই কিনে ফেলেছো সমস্যা নেই, তারা যদি উইনার হও তারা ক্যাশব্যাক পাবা, ঠিক আছে? কারণ এটা তো তোমার লাকের ব্যাপার, লাককে তো আর মানে ভাগ্যের লিখন যায় না খণ্ডন, ঠিক আছে? তো আমি তো খণ্ডন করতে পারবো না, সো তাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, তোমরা অনেকে আজকে প্রশ্ন করতেছো যে ডিএমসি ড্রিমার্সে হচ্ছে আমরা অ্যাপ থেকে এক্সাম দিব কিভাবে। তোমরা অ্যাপটা ইনস্টল করবা, আজকে 9টার সময় একটা ছোট্ট মক টেস্ট আছে, যেটা হচ্ছে ভাইয়া 3টা ক্লাস নিছে ওইটার উপরে। সো অ্যাপটা ইনস্টল করলেই তোমরা ওইখানে এই যে এক্সাম দেওয়ার যে অপশনটা, ওটা অটো ক্রিয়েট হয়ে যাবে 9টা বাজলে, তখন তোমরা ওখান থেকে দিতে পারবা। বাট কোনো সমস্যা থাকলে তোমরা আমাদের ফ্রি সাইকেলের গ্রুপ আছে বা অন্যান্য যে গ্রুপগুলো আছে, ফ্রি সাইকেলের গ্রুপ বা ডিএমসি ডিমার্সের যে গ্রুপ আছে, তোমরা রিজিয়ন আছে, আমার গ্রুপ, যে কোনো গ্রুপে তোমরা পোস্ট করলে আমরা অ্যাপ্রুভ করে সেটা সমাধান দিয়ে দিব। ফ্রি সাইকেলের গ্রুপেও তোমরা পোস্ট করতে পারো, ঠিক আছে? সো আমাদের কিন্তু ক্লাসের মাঝে একটা ফাটাফাটি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমি ক্লাস শেষ করে মানে বাসায় গিয়ে খেতে না খেতেই, মানে দুপুরে মানে ডিনার করতে না করতে ইনশাল্লাহ এনরোলমেন্টটা আমাদের 200 হয়ে যাবে, ঠিক আছে? ফাইন। সো আমরা চলে আসি আমাদের আগের যে টার্ম আছে সেগুলাতে। আমরা এক সংকর ক্রস, দ্বিসংকর ক্রস এটা পড়ে ফেললাম, প্যারেন্টাল ক্রস এটা পড়ে ফেললাম, ব্যাক ক্রস, টেস্ট ক্রস একটু পরে আসি। আমরা একটা সহজ জিনিস পড়ে নিই, এই জিনিসটা আমাদের বই পড়তে গেলে অনেকবার লাগবে, এটা আমি একদম পড়াচ্ছি হচ্ছে সব ক্লাসের জন্য, 25, 26, 27, 28, 29, 30 যতগুলো ব্যাচ আছে সবার জন্য পড়াচ্ছি, যে হচ্ছে লিঙ্কেজ কি। লিঙ্কেজ আমি প্রথমবারের মতো পড়ছিলাম যখন আমি ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ি। সো লিঙ্কেজ টপিকটা আসলে বোঝা তোমাদের জন্য ডিফিকাল্ট, আই নো, দ্যাটস ওয়াই আমি লিঙ্কেজটা এখানে ইনপুট করছি। তুমি যদি একটু খেয়াল করো, এই দুটো জিন অনেক ক্লোজ অবস্থান করতেছে, এই দুটো জিন অনেক ক্লোজ অবস্থান করতেছে, সো তারা লিঙ্কড জিন। এই দুটো জিন দুটো আলাদা ক্রোমোজোমেই অবস্থান করতেছে, সো অবভিয়াসলি তারা নট লিঙ্কড। আর এই দুটো জিন একই ক্রোমোজোমে অবস্থান করে অনেক দূরে অবস্থান করতেছে, সো তারাও লিঙ্কড না। এখন লিঙ্কেজ বলতে আসলে কি বুঝাচ্ছি, তোমরা কি এই ছবিটার সাথে সবাই পরিচিত? কে পরিচিত না আমাকে বলো তো? এটা হচ্ছে ক্রসিং ওভার, যেটা আমরা কোষ বিভাজনের সময় পড়ব। যখন একটা ক্রোমোজোমের একটা অংশ আরেকটা ক্রোমোজোমের আরেকটা অংশে এরকম শিফট হয়, দ্যাট কল্ড ক্রসিং ওভার, হুইচ রেজাল্টস রিকম্বিনেন্ট ডিএনএ, ঠিক আছে? সো এই যে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ যেটা হচ্ছে এরকম একটা সিনারিও তৈরি করছে, এখানটা এরকম একটা সিনারিও তৈরি করছে রিকম্বিনেন্ট ডিএনএ। তুমি একটু চিন্তা করো, যখন দুটো জিন এরকম পাশাপাশি থাকবে, এই উপরের জিনটা যদি এই ক্রোমোজোমে যায়, তাহলে নিচের জিনটাও এই ক্রোমোজোমে যাবে না, কারণ দুটো জিন তো অনেক পাশাপাশি আছে। ও চেঞ্জ হয়েছে তাহলে ও চেঞ্জ হবে, মানে এই দুটো জিনই আবার এখানে চলে আসবে। এই যে দুটো জিন এখানে ছিল, ওই দুটো জিনই আবার এখানে চলে যাবে, ওই দুটো জিনই আবার এখানে চলে যাবে। তাহলে তারা হচ্ছে লিঙ্কেজ, লিঙ্কড করা। মানে আমাদের মধ্যে অনেকে থাকে না, এই তুই কি তন্দ্রাপুর কোর্স কিনতেছিস? হ্যাঁ আমি কিনতেছি, তাহলে আমিও কিনতেছি। এইটা হচ্ছে লিঙ্কেজ, বুঝতে পারছো? অর্থাৎ তুমি যদি তন্দ্রাপুর কোর্স কিনতে চাও, আরেকজনও যদি তন্দ্রাপুর কোর্স কিনতে চায়, দ্যাটস কল্ড লিঙ্কেজ। বাট যখন তোমাদের মধ্যে একটা দূরত্ব থাকবে, তখন কিন্তু তুমি তন্দ্রাপুর কোর্স কিনলে আরেকজন আরেকটা ভাইয়ার কোর্স কিনবা, দ্যাটস কল্ড নট লিঙ্কড। তো যেসব জিনগুলো এরকম পাশাপাশি অবস্থান করে, তারা ক্রসিং ওভারের সময় একসাথে শিফটিং হয়। এই যে দেখো একসাথে শিফটিং হইছে, সো তারা হচ্ছে লিঙ্কেজ। মনে করো চোখের রং লাল হলে চুলের রং হলুদ হবে, এই দুটো জিন পাশাপাশি ছিল,
এই দুটো জিনিস যখন পাশাপাশি চলে যাচ্ছে তার মানে বংশ পরম্পরার জিনিসটা এমন হয়ে যাচ্ছে যে যার চোখের রং লাল তার চুলের রঙও নীল, মানে পর 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 ক্যারেক্টারিস্টিক্স চলে যাচ্ছে। তোমরা যদি একটু লিঙ্কেজের ক্যারেক্টারিস্টিক্সটা খেয়াল করো, মানে লিঙ্কেজের ডেফিনেশনটা খেয়াল করো, দেখো লেখা আছে একই ক্রোমোজোমে অবস্থিত সংযুক্ত বা লিঙ্কড জিনগুলো একই সাথে থাকা, অর্থাৎ মিওসিসের সময় একই গ্যামেটে সঞ্চারিত হওয়া। মিওসিসের সময় আপু আপনার ফ্রি কোনো প্লেলিস্ট নাই? ইয়েস, ফ্রি প্লেলিস্ট আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমার উপরে, মানে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এটার উপর একটা ফ্রি প্লেলিস্ট আছে, কোষ ও কোষের গঠন, এবং মিওসিসের প্রোফেজ একের উপরে ডিপ্লোটিন ডায়াকাইনেসিস, লেপ্টোটিন জাইগোটিন ডিপ্লোটিন ডায়াকাইনেসিস, এটার উপর একটা ফ্রি প্লেলিস্ট আছে এইচএসসির জন্য, ঠিক আছে? এই প্লেলিস্টটা এখনও একটু ইনকমপ্লিট আছে, সবার আগে ইম্পর্টেন্ট টপিক দেওয়া হয়েছিল, বাদ বাকিটুকু ইনশাল্লাহ আমি খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, সো এরা যদি একই সাথে একই জায়গায় যায়, আমরা জানি মিওসিস হলে জননকোষ হয়, সো এটাই বলতেছে মিওসিসের সময় যে জননকোষ তৈরি হবে সেটা শিফট হবে, দ্যাটস কল লিঙ্কেজ। আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা জিনোম জিনিসটা জানো বলো তো? জিনোম কি? আপু যারা এনরোল করে নাই তারা অলিম্পিয়াডে জিতলে তখন কেমনে পুরস্কার দিবেন? আচ্ছা, এনরোল করা বলতে আমরা বুঝাচ্ছি যে আমাদের ফ্রি সাইকেলের যে গ্রুপটা আছে সেটাতে থাকা, সেটাতে থাকবা, সবগুলো ক্লাস করবা। যদি ফ্রি ক্লাস করতে না পারো অ্যাটলিস্ট রেকর্ডেড ক্লাস, মানে যদি লাইভ ক্লাস করতে না পারো অ্যাটলিস্ট রেকর্ডেড ক্লাস করবা। গ্রুপে নোট সাবমিট করবা, নোট চাইলে আলাদা আলাদাও সাবমিট করতে পারো, একসাথেও করতে পারো, এবং অলিম্পিয়াডে পার্টিসিপেট করবা। এই এত কিছুর কম্বিনেশনে আমরা বেস্ট 5 জনকে সিলেক্ট করব, ঠিক আছে? সো ব্যাপারটা এরকম না আমি অলিম্পিয়াডে পার্টিসিপেট করলাম, ঠাস করে এমসিকিউ দিয়ে পেরে গেলাম, দেন হচ্ছে আমি দিকে ক্লাসও করি নাই, নোট সাবমিটও করি নাই, না, আমরা তাকে চয়েস করব না। ওকে, ফাইন। সো জিনোম হচ্ছে, মনে করো তোমার বডিতে অনেকগুলো জিন আছে, একটা আছে এ জিন, একটা আছে এ জিন, একটা আছে বি জিন, একটা আছে সি জিন, একটা আছে ডি জিন, একটা আছে ই জিন, কিন্তু তোমার এই প্রত্যেকটা জিন ডাবল করে করে আছে না, মানে হয় এ এ, বি বি, সি সি, ডি ডি, ই ই, এরকম আসতে থাকতে পারে, অথবা এ ছোট হাতের এ, বি ছোট হাতের বি, সি ছোট হাতের সি, ডি ছোট হাতের ডি, ই ছোট হাতের ই, বা মনে করো এইরকম, এরকম আসছে না? আচ্ছা, একজন লিখেছেন জিনোম ইজ দ্য এন্টায়ার সেট অফ ডিএনএ। নো, ইট ইজ নট। জিনোম ইজ নট দ্য এন্টায়ার সেট অফ ডিএনএ। তাহলে তো একটা ডিএনএতে যতগুলো জিন আছে সেটা হচ্ছে জিনোম। নো, জিনিসটা এমন না। জিনের সমষ্টি ঠিক আছে, বাট জিনের সমষ্টিটা আমি কিভাবে ডিটারমাইন করছি এটা তো তোমাকে বুঝতে হবে। তুমি যদি একটু বইয়ের সংজ্ঞাটা খেয়াল করো, জীবের একটি জননকোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টি। তোমরা কি জানো কথাটা কেন ক্রোমোজোমে বললো এবং জননকোষে বললো? স্পেশালি কথাটাতে জননকোষটা কেন বললো? তোমরা কি এটা জানো জননকোষটা কেন বললো? ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টি, দ্যাটস ফাইন, ইটস নট ডিএনএ তে বিদ্যমান জিনের সমষ্টি, ঠিক আছে? আপু আপনার বইটা কত শিক্ষাবর্ষের? আচ্ছা, ওইটা আমার চেক করা নাই, বাট বই মরালেস সিমিলার। আচ্ছা, বই নিয়েও তোমরা একটা ডিফিকাল্টিস ফেস করো, আপু এখনই কি বই কিনবো কিনা, না, এত হুটাপাটা করে বই কেনার দরকার নেই, চাইলে কিনতে পারো, বাট না চাইলে নাও কিনতে পারো, না চাইলে নাও কিনতে পারো, বই না চাইলে তোমরা নাও কিনতে পারো, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে আমাদের কোর্সে এরকম বই দেখায় তোমাকে পড়ানো হবে, সো বইয়ের কনসেপ্ট তোমার এখনই ক্লিয়ার হয়ে যাচ্ছে। তুমি কলেজে উঠো তারপরে বই কিনো, আস্তে আস্তে তোমার রেজাল্ট হোক তারপরে বই কিনো, তোমার বই কেনার দরকার নাই, তুমি শুধু কোর্সে এনরোল করো, তুমি ক্লাস করো, ব্যাস। তোমার এখন এত বেশি মানে ডিটারমাইন্ড হয়ে একদম সব করে ফেলাবো এটা করতে হবে না, তুমি আগে ক্লাস করো। শোনো, ইন্টারে তুমি যদি টার্গেট নাও যে আমি আজকে ক্লাস করব করে ওই বই আজকে মানে ওই টপিকটুকু আমি আজকে ফাটায়ে পড়ে মাথার মধ্যে ঢুকাই নিব, এটা জীবনেও হবে না।
ইন্টারে সায়েন্স পড়া ইজ নট এ জোক, সত্যি কথা। আমি ভালো রেজাল্ট করেও এই কথাটা বলতেছি, ইন্টারে সায়েন্স পড়া ইজ রিয়েলি টাফ ওয়ান। সো সঠিক জায়গায় পড়াটা অনেক গুরুত্বপূর্ণ। আমার ফিজিক্সের অবস্থা অনেক খারাপ ছিল আমার ফিজিক্সের অবস্থা। লাস্ট মোমেন্টে একটা টিচার আমাকে এত ভালো পড়াইছে, আমি সেই কারণে ফিজিক্সে 200-র মধ্যে 178 মার্ক পাইছি, বুঝছো? 178 মানে কি, দুটোতেই অলমোস্ট 90+। সো আমি মানে তোমাদেরকে এক সময় গ্রুপে পোস্ট দিব আমার এইচএসসির মার্কশিটটা দিয়ে। আমাদের সময় কোশ্চিন বেশ টাফ হয়েছিল, কারণ আমাদের পুরো বাংলাদেশে একটাই বোর্ডে পরীক্ষা হয়েছিল, একটাই কোশ্চিন হয়েছিল। সো কোশ্চিন এনাফ স্ট্যান্ডার্ড করছিল। এখন যেরকম অনেক সময় অনেক সহজ কোশ্চিন করে, এরকম হয়েছিল না। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে জনন কোষ কেন বলছে দেখো, তুমি একটা জিনিস চিন্তা করো, আমি যদি এই সবগুলোকে একটা জিনোম বলি, তাহলে রিপিটেশন হয়ে যাচ্ছে না? আমাদের বডিতে বাবা থেকে আসা যে 23টা ক্রোমোজোম, মা থেকে আসা যে 23টা ক্রোমোজোম থাকে, এটা জনন কোষ তৈরি হওয়ার, এই কে বলে এবার কোশ্চিন ফাঁস হয়েছিল আন্দাজে? ওইবার যদি কোশ্চিন ফাঁস হইতো তাইলে জীবনে 29,000 A+ পাইতো না। তুমি শুনছো কোনোদিন বাংলাদেশে কোনো বোর্ড পরীক্ষায় 29,000 A+ পাই? তোমাদের বার থেকে শোনার কথা না। A+ সবসময় 1 লাখের কাছাকাছি পাই। ওইবার 29,000 A+ পাইছিল। এবার গোল্ডেন নিয়ে এত টানাটানি হয়েছিল যে বুয়েট থেকে শর্ত শিথিল করে দিছিল যে গোল্ডেন লাগবে না, মোটামুটি এই সাবজেক্টে A+ থাকলেই তাকে আমরা বুয়েটে পরীক্ষা দিতে দিব। ওইবার এইটা করে দিছিল। তো কোশ্চিন ফাঁস হলে তো আরো বেশি পাইতো, ওর কোশ্চিন ফাঁস হয়েছিল না। ঠিক আছে, আচ্ছা। সো এবার আমি যেটা বলতেছি, ডাবল থাকলে জিনের যখন সেট বানাবা, তোমরা সেট ও ফাংশন পড়ছো না? একটা এলিমেন্ট একবারই নাও না, একটা এলিমেন্টকে ডাবল নাও কখনো না। সো যখন আমাদের দেহকোষ থেকে জনন কোষ তৈরি হয়, তখন জনন কোষে কয়টা ক্রোমোজোম থাকে কে বলতে পারবে? জনন কোষে কয়টা ক্রোমোজোম থাকে? মানুষের জনন, এরকমই কিন্তু বেসিক কোশ্চিন তোমাদের অলিম্পিয়াডে যাবে। হ্যাঁ, জনন কোষে কয়টা ক্রোমোজোম থাকে? আমাদের দেহকোষে তো 46টা ক্রোমোজোম থাকে, জনন কোষে 23টা ক্রোমোজোম থাকে। এই যে জনন কোষে যে 23টা ক্রোমোজোম থাকে, এই 23টা ক্রোমোজোমে যতগুলো জিন আছে সবগুলোকে একসাথে জিনোম বলে। জনন কোষে যে 23টা ক্রোমোজোম থাকে, এই 23টা ক্রোমোজোমকে একসাথে, এই 23টা ক্রোমোজোমকে একদম টোটালি একসাথে আমাদের কি বলে? এই 23টা ক্রোমোজোমের মধ্যে যতগুলো জিন আছে সবগুলোকে একসাথে জিনোম বলে। এবার সবাই অ্যান্সার করো তো, আমাদের বডিতে কয়টা জিনোম আছে? আমাদের বডিতে একটা কোষে কয়টা জিনোম আছে? আমাদের বডিতে একটা দেহকোষে কয়টা জিনোম আছে? দেখি অ্যান্সারটা কে করতে পারে। ঠিক আছে, অ্যান্সারটা এতক্ষণ যে আমার কথা মনোযোগ দিয়ে শুনছো সেই করতে পারবা, আদারওয়াইজ কেউ আর করতে পারবা না। হারুন লিখেছো একটা, ওকে। গালিব লিখেছো 2টা, সিকন্দর লিখেছো 2টা, আব্দুল্লাহ লাবিব লিখেছো 2টা, মুকিত লিখেছো 2টা, মহসিনা লিখেছো 2টা। দেখছো ফ্রি সাইকেলের গ্রুপে। ভেরি গুড। তাসনিয়া, তোমার অ্যান্সারটা হয় নাই আপু, একটু চিন্তা করো। আমি বলেছি আমাদের 23টা ক্রোমোজোমের জিনগুলোকে একসাথে জিনোম বলে। তাহলে আমাদের বডি মানে একটা কোষে 2টা জিনোম আছে, হয় না? আর জনন কোষের সময় আমাদের কোনো রিপিটেশন হয় না। মানে জনন কোষ কি করে, একটা বৈশিষ্ট্যের জন্য একটাই জিন রিসিভ করে। একটা বৈশিষ্ট্যের জন্য একটা জিন বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, দেখো বাবা থেকে ডাক্তার পাইছো, মা থেকে ইঞ্জিনিয়ার পাইছো, হয় জনন কোষ ডাক্তার রিসিভ করবে, না হলে ইঞ্জিনিয়ার রিসিভ করবে, দুটো রিসিভ করবে না। তোমার বডিতে যে ডাক্তার হওয়ার জিন ছিল, ইঞ্জিনিয়ার হওয়ার জিন ছিল, এই দুটোর মধ্যে যে কোনো একটা রিসিভ করবে, দুটো রিসিভ করবে না। ওকে, ডান। সো আমরা
মোটামুটি জিনোম, সংকরায়ন এই সবগুলো টপিকই হচ্ছে পড়ে ফেলেছি। আমি চাবো যাদের কাছে বই আছে, বা আমি ক্লাস শেষে যেটা করব, আমি এই অংশটা হচ্ছে স্ক্রিনশট তুলে আমাদের ফ্রি সাইকেলের যে গ্রুপ আছে সেটাতে আমি দিয়ে দিব। তোমরা এই অংশটা একবার রিডিং পড়বা। এই অংশটা রিডিং পড়লে যেটা হবে, তোমাদের অনেক কিছু ক্লিয়ার হবে যে হ্যাঁ আপু ক্লাসে এই কথা বলছিল, সেটার সাথে আমি মিলাতে পারছি। ঠিক আছে, আমাদের যে কোর্সে ক্লাস হবে ওখানে আমি অবশ্যই আবার ক্লাস মানে পড়ানোর পরে আবার মিলিয়ে দিব, ওখানে আমি পড়ানোর পরে আবার মিলিয়ে দিব। বাট যেহেতু এটা ফ্রি সাইকেলের ক্লাস এবং এইভাবে ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে, সো এটা আমি মিলাচ্ছি না। এখান থেকে আমি আগেই বলে দিই, আমি দুটো সংজ্ঞা তোমাদেরকে স্কিপ করছি। একটা হচ্ছে টেস্ট ক্রস আর একটা হচ্ছে ব্যাক ক্রস, এটা আমরা পরে পড়বো। এটা একটু কঠিন এবং এইটার টার্মটা মানে এটারও সেম, এই টার্ম আমি অনার্সে গিয়ে ক্লিয়ার হয়েছি, তার আগে আমি বুঝতাম না। হ্যাঁ, আমি যখন ইন্টার পড়ছি আমি জীবনেও টেস্ট ক্রস ব্যাক ক্রস বুঝি নাই, এবং টেস্ট ক্রস ব্যাক ক্রস বুঝার জন্য লিটারেলি আমার মনে হয় এটা অহংকার না, লিটারেলি এটা বোটানিতেই পড়তে হবে এরকম একটা ব্যাপার। কারণ টেস্ট ক্রস ব্যাক ক্রস আমরা হাতে কলমে করে বুঝছি, তার আগ পর্যন্ত এটা আসলে বোঝা যায় না। আমাদের টেস্ট ক্রস ব্যাক ক্রসের হচ্ছে ম্যাথ ছিল। ঠিক আছে, আচ্ছা আপু আপনি কোন মেডিকেল থেকে পড়ছেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে পড়েছি, যেই ডিপার্টমেন্টের হাসান স্যারের বই লেখা তোমরা জীববিজ্ঞান প্রথম পত্র পুরো ইন্টার লাইফে পড়বা, এবং এটা থেকেই ডিইউতে কোশ্চিন হবে, এটা থেকেই মেডিকেলে কোশ্চিন হবে। কারণ ডিএমসি মানে ঢাবি এবং মেডিকেলের কোশ্চিন ঢাবির ইন্টারনাল থেকেই চেক হয়ে যায়, ঢাবি পারমিশন দিলেই যায়। সো ঢাবি কি চাবে তাদের নিজেদের টিচারের লেখা বই না দিয়ে অন্য বই থেকে কোশ্চিন দিতে? কখনোই যাবে না। ঠিক আছে, ফাইন। লাস্টে একটা মনে রাখার দারুণ টেকনিক যেটা তোমরা অলরেডি পড়ে ফেলেছো, সেটা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে মটরশুঁটির 7 জোড়া বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে অনেক কষ্ট হয়ে যায়। আমি তোমাদেরকে এটা মনে রাখার একদম সহজ একটা টেকনিক শেখাবো। অনেকে কিন্তু অনেক ছন্দ দিয়ে পড়াশোনা করো, বাট আমার কাছে মনে হয় ছন্দ পড়া দেন আবার পড়া এগুলো খুব হ্যাসেলিং লাগে আমার কাছে। সো একটু খেয়াল করো, একটু চিন্তা করো, একটা মটরশুঁটি গাছের কি কি থাকতে পারে? ফুল থাকতে পারে, ফল থাকতে পারে, খেয়াল করো। ওকে, ফুল থাকতে পারে, ফল থাকতে পারে, এবং আমাদের এটা হচ্ছে আমাদের সেই ফলটা, এবং হচ্ছে আমাদের ফলের বিভিন্ন জিনিস থাকতে পারে। তো একটা ফল সম্পর্কে যখন তুমি বলছো, সবার আগে তোমার কি মাথায় আসে? একটা ফল সম্পর্কে যখন তুমি বলছো বলো তো, বাজারে যখন ফল কিনতে যাও তুমি এভাবে চিন্তা করে করে পড়বা। বাজারে যখন ফল কিনতে যাও তুমি সবার আগে কি দেখো? ফলের কালার দেখো না? ফলের কালার দেখো না? আচ্ছা, সো বাজারে যখন কিনতে যাও তখন তুমি ফলের কালার দেখো। তাহলে বীজ বা ফলের রং। আচ্ছা, এরপরে তুমি দেখো না এই ফলটা দেখতে এমন, এটা ভাল লাগছে দেখতে, এটা কিনি। তারপরে তুমি ফলের আকার দেখো, তাই না? আচ্ছা, মটরশুঁটির বাহিরে একটা কি থাকে? পড থাকে, ওটাকে পড বলে, যেটা তুমি খোসাটা ছাড়াও, খোসা বলে। হ্যাঁ, তোমরা আসলে তো খোসা বুঝো, পড বুঝো না, খোসা বলে। এবং ভেতরে থাকে হচ্ছে গোল 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 বীজ বা ফল। সো খোসা যখন দেখো তখন খোসাটা কেমন হতে পারে? খোসারও সেম রং হতে পারে আর আকার হতে পারে, মানে খোসাটা দেখতে কেমন সেটা হতে পারে। তাহলে দেখো একটা মটরশুঁটির ফল থেকে তুমি 4টা বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছ। কি কি? খোসাটার আকার কেমন, খোসাটার কালার কেমন, ফলের আকার কেমন, ফলের কালার কেমন, আর ফুলের কি আকার হয়? গাছে নয়নতারা ফুল দেখছো, সবগুলো ফুল একই রকম হয়। সো ফুলের কি কোনোদিন কালার হয় বলো? হয় না। সো ফুলের হচ্ছে বর্ণ, মানে ফুলের হচ্ছে আকার হয় না, ফুলের হচ্ছে বর্ণ হয়, তাই না? সো ফুলের হচ্ছে বর্ণ। দেখবা নয়নতারা অনেক সময় গোলাপি হয়, নয়নতারা অনেক সময় সাদা হয়, সব রকম হয় কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আরটা হচ্ছে ফুলের, এটা কাণ্ডের মধ্যে পড়বো না, আরটা হচ্ছে ফুলের অবস্থান হয়। কিছু ফুল থাকে গাছের একদম মাথায়, আর কিছু ফুল থাকে গাছের এরকম সাইডে। এবং লাস্ট যেটা কাণ্ড, কাণ্ড হচ্ছে কতটুকু লম্বা সেটা। তাহলে আমরা একটু রিমেম্বার করি যে এখানে কি কি বৈশিষ্ট্য হতে পারে। একটা হতে পারে খোসার আকার কেমন, কালার কেমন, ফলের আকার কেমন, কালার কেমন, ফুলের কালার কেমন, ফুলের পজিশন কেমন।
তাহলে ফুল আর ফল দিয়ে মোট 6টা বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে, লাস্টে থাকছে কাণ্ড। তো তোমরা কি বলতে পারবা 7টা বৈশিষ্ট্য যদি আমি জিজ্ঞেস করি? বলো। খোসার আকার কেমন, কালার কেমন, ফলের আকার কেমন, কালার কেমন, এবং লাস্ট হচ্ছে ফুলের কালার কেমন বা ফুলের আকার কেমন, মানে ফুলের কালার কেমন, ফুলের আকার হবে না কারণ ফুল সবগুলো সেম থাকে, এবং ফুলের পজিশনটা কোথায়, আর লাস্ট হচ্ছে দৈর্ঘ্য। সো এই যে হয়ে গেল আমাদের 7টা বৈশিষ্ট্য। এবার তুমি একটু চিন্তা করবা, রং যেটা, খোসা যেটা, মটরশুঁটির রং হয় সবুজ হয় নাহলে হলুদ হয়, সবুজ হয় নাহলে হলুদ হয়। ফল হয় একদম ছোট ছোট রাউন্ড হবে, না হলে হচ্ছে কুচকানো হবে। তোমরা মটরশুঁটির ফুল যারা দেখোনি তাদের জন্য আমি বলছি, ফুলের কালার হয় সাদা হয় নাহলে গোলাপি হয়, ফুলের পজিশন হয় মাথায় হয় নাহলে সাইডে হয়, আর কাণ্ড তো লম্বা হয় নাহলে শর্ট হয়। একদম মানে মানে তুমি একটু চিন্তা করে এইভাবে যদি মনে রাখো তাহলে কি হবে জানো, যে কিছুতেই ছন্দ মনে পড়ছে না, তুমি বিশ্বাস করো তুমি এটা আর মনে করতেও পারবা না। ছন্দ দিয়ে মনে করলে তুমি এটা আর মনে করতেও পারবা না। কিন্তু এই যে আমাদের যেই এইভাবে তুমি যদি পড়ো যে আচ্ছা বৈশিষ্ট্য বলতেছে, আমি যদি চিন্তা করি ফুল আছে ফল আছে, ফুলের কি হয় ফলের কি হয় কাণ্ডের কি হয়, এইভাবে পড়ার সময় অলওয়েজ আমরা এটা মাথায় রাখবো যে মানে পড়ার সময় সবসময় আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে আমরা যদি টেকনিক খাটায় পড়ি পড়া মনে থাকবে, করে পড়লে জীবনেও পড়া মনে থাকবে না, ঠিক আছে? সো বেসিক ক্লিয়ার করার সাথে সাথে আমরা টেকনিকগুলো মাস্ট ফলো করব। তো আমরা বইয়ের খুবই গুরুত্বপূর্ণ, মানে এই অধ্যায়টা তোমার কাছে তখনই সহজ লাগবে যখন তুমি এই 15টার মধ্যে আমি 2টো সংজ্ঞা পড়াই নাই, সো আমার 13টা সংজ্ঞা যখন তুমি ক্লিয়ার করে পড়তে পারছো, এই যে এখানে যতগুলো 13টা সংজ্ঞা ছিল, এই 13টা সংজ্ঞা যখন তুমি ক্লিয়ার করে পড়তে চাচ্ছ, আমি চাবো যারা আমাদের ক্লাসটা করেছো পেজ থেকে এবং গ্রুপ থেকে, আমি এটা স্ক্রিনশট তুলে দিয়ে দিব এই অংশটা, আমি চাবো সবাই এটা রিড আউট করবা এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে আপু এটা আমি বুঝতে পারছি, নাহলে আপু এটা আমি হচ্ছে বুঝতে পারি নাই। ঠিক আছে? ওকে ওকে। তো সবাই আমাকে একটু বলো ক্লাসের লাস্ট মোমেন্টে এসে যে তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগছে। সবাই একটু বলো। তোমাদেরকে যতটুকু অংশ পড়াইছি ততটুকু অংশে আমি একটা স্ক্রিনশট দিব, সবাই অবশ্যই এটা হচ্ছে ইয়ে করে গ্রুপে পোস্ট করবা, পোস্ট অ্যাপ্রুভ করবো, দেন হচ্ছে কমেন্ট করব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর তোমাদের অ্যানাউন্সমেন্টের কথা আশা করি মনে আছে, 9টার সময় আমাদের হচ্ছে অ্যাপে একটা পরীক্ষা আছে, সেটার কথাও আশা করি মনে আছে। সো সবাই অবশ্যই হচ্ছে অ্যাপে পরীক্ষা দিয়ে ফেলবা, এবং আমাদের অ্যানাউন্সমেন্টের কথা মনে রাখবা, আমরা কিন্তু 200 স্টুডেন্ট এনরোল হওয়া মাত্রই, হ্যাঁ একদম 200 স্টুডেন্ট এনরোল হওয়া মাত্রই আমরা 40 জনকে, একদম আগে থেকে কিন্তু বেড়ে গেছে জার্সি নাম্বার, এখন জার্সি পাওয়ার পসিবিলিটিস কিন্তু আরও বাড়লো। সো একদম তোমার বাসায় পৌঁছে যাবে হচ্ছে তোমার ড্রিম জার্সি। ঠিক আছে? জার্সির ডিজাইনটা কিন্তু পরলে কিন্তু সুন্দর লাগবে। হ্যাঁ, সো ওকে, ঠিক আছে রিমি, অনেক অনেক থ্যাংক ইউ। রিমি একদম শুরু থেকে মনোযোগ দিয়ে ক্লাসটা করছে, ঠিক আছে, একদম বোঝা যায়। আপু 200 দিয়েন কাইন্ডলি। ঠিক আছে, সো ইনশাল্লাহ। আচ্ছা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে দেখো এখন কিন্তু ঈদের আমেজ চলে আসছে। সো আমরা আমাদের 4 আর 5 তারিখে ক্লাস ছিল, বাট আমি জানি যে তোমরা আসলে এটা ক্লাস করতে কেমন উফ আপুর ক্লাস করবো তাই মনে হবে। সো আমরা এই ক্লাসটা ঈদের পরে শিডিউল করতেছি, ঠিক আছে? তোমাদের অলিম্পিয়াড তো 15 তারিখে, ইনশাল্লাহ তার আগে আমাদের ক্লাসটা হয়ে যাবে। সো ঈদের পরে আমরা হচ্ছে আমার যে বাকি 2টো ক্লাস আছে, একটাতে আমরা মেন্ডেলের প্রথম সূত্র এবং আরেকটাতে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র পড়বো আমরা দ্বিতীয় ক্লাসে। ওকে, তাহলে আমাদের এক ক্লাসে সংজ্ঞা হয়ে গেল, আর বাকি 2টো ক্লাসে আমাদের মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র হয়ে যাবে। সো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে এবং আল্লাহ হাফেজ।